হচ্ছে মোল। এখন খেয়াল করো যে মোল কাকে বলে। আমরা যদি বলি মোল কাকে বলে, ধরো তোমার হচ্ছে অণুর আণবিক ভর, বা পরমাণুর পারমাণবিক পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে, যা পাওয়া যায় তাকে আমরা কি বলি? মোল। আচ্ছা, তাহলে খেয়াল করো আমি এখানে সংখ্যাটা কি বলছি, যে অণুর আণবিক ভর বা পরমাণুর পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে। এখন মানে অনেকেরই একটা মিসকনসেপ্ট আছে যে তোমার হচ্ছে যদি ধরা হয় যে সালফিউরিক অ্যাসিড, এখন তোমার হচ্ছে সালফিউরিক অ্যাসিডের তোমাকে যদি বলা হয় আণবিক ভর কত, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত? আচ্ছা, তো মানে সবাই বলবে যে ভাই 98 গ্রাম। অনেকে বলবে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98 গ্রাম। বা তোমাকে যদি বলা হয় নাইট্রিক অ্যাসিড, মানে নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর কত, তোমার বলবো 63 গ্রাম। ঠিক আছে, বাট ব্যাপারটা কিন্তু ভুল। কেন ভুল? তোমার আণবিক ভর বা পারমাণবিক ভরের কোনো একক হয় না। আণবিক ভর বা পারমাণবিক ভরের কোনো একক হয় না। তাহলে আমাকে যদি বলা হয় যে নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর কত, 63, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত, 98। ঠিক আছে, কেন আমাদের গ্রাম মানে গ্রাম জিনিসটা হয় না, কেন আমাদের আণবিক ভর একক হয় না? খেয়াল করো, আমরা যদি বলি যে একটি পরমাণুর ভর, ঠিক আছে, ধরো আমাদের পারমাণবিক ভরের সংখ্যা কি ছিল, সূত্র কি, এটা আমরা ক্লাস 19 পড়ে আসছিলাম, যে একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, কার্বন 12 আইসোটোপের ভর ইন্টু 1/12 অংশ। তাহলে দেখো এখানে একটি পরমাণুর ভর সেটা আমাদের গ্রামে, আর কার্বন 12 আইসোটোপের ভর ইন্টু 1/12 অংশ এটা তোমার গ্রামে। তো দেখো তোমার গ্রাম গ্রাম ইউনিট কাটা যায়। তো সেক্ষেত্রে তুমি দেখো পারমাণবিক ভরের কোনো একক থাকে না। তাহলে দেখো আমরা যখন মানে এটা অনেকেই মানে মানে কমন বলি যে সালফিউরিক অ্যাসিড আণবিক ভর 98 গ্রাম, তাহলে আজকে থেকে এখন আর ভুল করবে না, যে এখন থেকে শুধু বলবা যে আণবিক ভরের ভর কত, মানে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত, শুধু 63, 98, নাইট্রিক অ্যাসিডের কত, 63। আমরা আর গ্রাম উচ্চারণ করব না। কিন্তু যখন আমরা গ্রামে উচ্চারণ করে ফেলি, এখন তোমাকে যদি বলা হয় যে নাইট্রিক অ্যাসিড কি বলছি, 63 গ্রাম, তখন আমরা এটাকে মোলে কনভার্ট করে ফেলছি। কারণ আমি দেখো যে মোলের সংখ্যা লিখে ফেলছি, যে অণুর আণবিক ভর বা পরমাণুর পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে। তাহলে কি নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর, এই যেটা হচ্ছে আণবিক ভর 63, তাহলে এটা আমরা কি করছি, গ্রাম এককে প্রকাশ করছি 63 গ্রাম। তাহলে এই 63 গ্রাম এর সমপরিমাণকে আমরা বলি তোমার হচ্ছে 1 মোল। ঠিক আছে, তো আমরা মোটামুটি এই বেসিক কনসেপ্টটা জানলাম। আমরা একটা ভুল এতদিন মানে অনেকে জানতো অনেকে জানতো না। তো আমরা হচ্ছে এই ভুলটা সংশোধন করে নিও, মানে সবসময় এভাবেই মানে কেউ জিজ্ঞেস করলে বা কোনো কোশ্চেন আসলে শুধু অ্যান্সার দিবা 63, নট গ্রাম। যদি জিজ্ঞেস করা হয় তোমাকে আণবিক ভর। আচ্ছা, ভালো কথা। আমি আবারও বলতেছি, আমি যা যা লিখবো সুন্দর মতো খাতায় নোট করবা, এবং দিন শেষে দেখবা ক্লাস শেষে সুন্দর মতো একটা এই চ্যাপ্টার 3 এর উপরে একটা সুন্দর একটা লেকচার ক্রিয়েট হয়ে গেছে, এবং তুমি এটা পড়তে গেলে তোমার নিজের অনেক সুবিধা হবে। ওকে, তাহলে খেয়াল করো, আমরা মোলের সংজ্ঞা পড়ছি, মোলের আণবিক ভরের বেসিকটা পড়ছি, আণবিক ভরের কোনো একক নাই। ঠিক আছে, আচ্ছা, তো ব্যাপারটা এখন খেয়াল করো, আমরা কি বললাম, যে তোমার হচ্ছে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত, তোমার 98 গ্রাম, মানে আমি বলছি 1 মোল। তাহলে আমরা কি জানি যে সালফিউরিক অ্যাসিডের 98 গ্রাম ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, 1 মোল, তাই না? তাহলে সালফিউরিক অ্যাসিড ইকুয়ালস টু 98 গ্রাম, গ্রাম এককে প্রকাশ করছি, আমরা এখানে কিন্তু মোল করতেছি। হ্যাঁ, তাহলে 98 গ্রাম, 98 গ্রাম ইকুয়ালস টু আমরা কত জানি, 1 মোল। আর আমরা কি জানি যে 1 মোল, আমরা কি জানি যে 1 মোল অ্যাভোগাড্রো সংখ্যক সমান, মানে যে কোনো গ্যাসে বা তোমার 1 মোল ইকুয়ালস টু আমরা কতটুকু জানি, অ্যাভোগাড্রো সংখ্যার সমান অণু বা আয়ন বা পরমাণু থাকে। তো সেটা কত, আমার 1 মোল ইকুয়ালস টু আমরা কত বলতে পারি, 6.02 ইনটু 10⁻23, এতটি অণু, পরমাণু বা আয়ন। আচ্ছা, তাহলে আমরা দেখো একটা মানে ইকুয়েশন লিখতেছি, যে সালফিউরিক অ্যাসিড ইকুয়ালস আমরা কি বলতে পারি, 98 গ্রাম ইকুয়ালস টু 1 মোল, এই যে ইকুয়ালস টু 1 মোল। আর 1 মোল ইকুয়ালস টু আমরা কত বলতে পারি, 6.02 ইনটু 10⁻23। তারপর আমরা বলতে পারি কি, যে সালফিউরিক অ্যাসিডের মধ্যে কতটি অণু আছে,
6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23 এতটি অণু আছে, ঠিক আছে। আচ্ছা, আবার এই 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23 এই পর্যন্ত আসলাম। আবার আমরা কি জানি যে সকল এসটিপি তে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, এসটিপি তে সকল গ্যাসের মোলার আয়তন কত? 22.4 লিটার। অর্থাৎ 1 মোল গ্যাসের মোলার আয়তন কত? 22.4 লিটার। তাহলে আমরা এটা লিখতে পারি না? তাহলে আমরা দেখো কি বললাম যে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98 গ্রাম। 98 গ্রাম ইকুয়াল টু আমরা জানি 1 মোল, ঠিক আছে। মানে আমরা আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করছি, এটা তো আমরা মানে মোল, 1 মোল। আবার 1 মোলের মধ্যে তোমার কতটি অণু বা পরমাণু বা আয়ন থাকে? 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23 এতটি। আবার এটাই কোশ্চেন আমরা কত বলতে পারি? এসটিপি তে গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। আচ্ছা, আবার তুমি চিন্তা করো যে পানি H2O, তাহলে পানির আণবিক ভর কত? 18, ঠিক আছে। তাহলে এই পানির আণবিক ভর হচ্ছে 18, একে আমরা গ্রাম এককে প্রকাশ করছি। তাহলে এখন হচ্ছে আমাকে 1 মোলে কনভার্ট করছি, মানে মোলে কনভার্ট করছি। তাহলে 18 গ্রাম ইকুয়ালস আমরা কি বলতে পারি? 1 মোল। তাহলে 1 মোল ইকুয়ালস কত আমাদের? 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23 এতটি। আবার এর মধ্যে তোমার কতটুকু থাকে, মানে কত লিটার আয়তন? 22.4 লিটার। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো, আমরা মোল সংখ্যার কিছু সূত্র আছে, শর্টকাট, মানে শর্টকাট না, কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা এই যে মোল সংখ্যার যে সূত্রগুলো আমি এখন লিখবো, তো এই সূত্রগুলা একটা খাতার উপরে লিখে রাখবা। আমরা আজকে মোস্ট অফ দ্য ম্যাথ আমরা এই মোল সংখ্যা সূত্রগুলো থেকেই করবো। তো সেক্ষেত্রে তুমি খেয়াল করো, আমাদের দেখবা আমরা এই পরবর্তীতে আমি যখন যত ম্যাথ দেখাবো, ঠিক আছে, সব মোল সংখ্যার এই যে সূত্র, আমি একটা সূত্র লিখবো, এই সূত্র থেকে ওই ম্যাথ গুলো আমরা করবো, ঠিক আছে। এই অ্যাডমিশন টেস্টে তুমি যখন পরীক্ষা দিবা, তখন তোমাদের শর্টকাট টেকনিকের মধ্যে, ঠিক আছে, শর্টকাট টেকনিকে ওই যে আমরা হচ্ছে ওই মোল সংখ্যার সূত্র দিয়ে আমরা হচ্ছে বের করবো, ঠিক আছে। তো আমরা খাতায় প্রত্যেকটা পেজে যখনই তুমি পেজ উল্টাবা, পেজের উপরে সূত্রগুলো লিখে রাখবা, তাহলে ম্যাথ গুলা করতে তোমার সুবিধা হবে। যেমন আমি হচ্ছে বোর্ডে একটা কোণা লিখে রাখবো, আমি ওই জিনিসটা মুছবো না, ঠিক আছে, একদম লাস্টে যে আমি মুছবো, কারণ ওই সব ম্যাথ আমরা হচ্ছে ওই সূত্র দিয়ে ইউজ করবো, মানে শর্টকাটে যেটাকে বলি আমরা আছে। আচ্ছা, তাহলে মোল সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দিয়ে প্রকাশ করা হয়, সেটা আমরা মোটামুটি সবাই জানি। আচ্ছা, তাহলে এই মোল সংখ্যার সূত্র কয়টা আছে দেখো। এই মোল সংখ্যার সূত্র দেখো, মোল সংখ্যা n ইজ ইকুয়াল টু W বাই M। এখানে তোমার M কি? আণবিক ভর। W কি? তোমার ভর, যে ম্যাস থাকবে। অথবা তোমার আরো দেওয়া থাকতে পারে কি, n ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে ধরো PV। আমরা একটা রুল জানি না যে PV ইকুয়ালস টু nRT। তো আমি এখান থেকে n কে আমাদের মোল সংখ্যা, তো আমরা যদি n কে পাশে আনি, তাহলে আমার কি হয়? PV ডিভাইড বাই RT। তাহলে এখানে আমার একটা রুল কি আমাদের? PV ডিভাইডেড বাই RT। আচ্ছা, তাহলে এখানে দুটো সূত্র গেল মোলের। আমাদের মোলের আর কি সূত্র থাকতে পারে? যে আমাদের হচ্ছে n বাই na। আমাদের কোনো কিছু অনুসংখ্যা বের করতে হলে আমরা হচ্ছে n বাই na এই রুল দিয়ে করি, মানে যত অনুসংখ্যা ডিভাইড বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো, মানে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করব। আচ্ছা, তারপর আমাদের আরো কি সূত্র আছে? তোমার n ইকুয়ালস টু v বাই 22.4 লিটার এট এসটিপি তে। তাহলে আমাদের এসটিপি তে মোল সংখ্যা বের করতে হলে আমরা কি ইউজ করব? v বাই 22.4 লিটার। আচ্ছা, তাহলে কয়টা সূত্র হলো মোল সংখ্যা বের করার? 1 2 3 4। তাহলে আমাদের আরো একটা সূত্র আছে, যেটা আমরা লিখে রাখি কি, n ইকুয়ালস টু vs। তাহলে দেখো 1 2 3 4 5, এই যে পাঁচটা সূত্র লিখছি, এই পাঁচটা সূত্র দিয়ে আমরা হচ্ছে অনেক বড় বড় ম্যাথ গুলোকে আমরা অনেক ছোট ছোট আকারে করতে পারবো, যেটা আমাদের অ্যাডমিশন টেস্টে মানে রিটেন এক্সামে লাগবে। আচ্ছা, তোমরা দেখবা যে এইচএসসি পরীক্ষার ওই চ্যাপ্টার 3 তে পরিমাণগত রসায়নে ওই ম্যাথ গুলো অনেক বড় বড় অধিক নিয়মে করা আছে, মানে এক একটা ম্যাথ 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা বা 1.5 পৃষ্ঠা এরকম করে ম্যাথ আছে, তাই না? তো তোমার হচ্ছে যেমন লিমিটিং বিক্রিয়ক বলো, বা তোমার হচ্ছে রাসায়নিক বিক্রিয়া সংশ্লিষ্ট যেই ম্যাথ গুলো আছে, ওগুলো ম্যাথ গুলো অনেক বড় বড়। তোমার যে হাজারিনাগের বইতে তোমাদের অনেক এক্সাম্পল দেওয়া আছে, তো ম্যাথ গুলো অনেক বড় বড়। তো সেই ম্যাথ গুলোকে কিভাবে ছোট আকারে করা যায়, মানে আমরা ঐকিক নিয়মে না করে একদম শর্টকাটে করবো। শর্টকাটে করলে যেন তোমাদের অ্যাডমিশন টেস্টে তোমরা খুব কম টাইমে ম্যাথ গুলো অ্যান্সার বের করতে পারো। তোমাদের আমি একটা প্রমাণও দেখাবো, একটা ম্যাথ করার সময় দেখবো যে বইয়ে ওই ম্যাথটা তোমার 1.5 পৃষ্ঠার উপরে, বইতেই তোমার লিখতে আরো অনেক বড় হবে, কিন্তু ওই ম্যাথটা আমরা একদম ছোট আকারে করবো শর্টকাটে। আচ্ছা, তার মানে কি দেখো, আমাদের এই যে মোল সংখ্যার যে সূত্রগুলো লিখছি, এই সূত্রগুলো আমি আর বুঝবো না, আমরা সব এই রিলেটেড ম্যাথ, মানে এই সূত্রগুলোতে ম্যাথ করবো। আচ্ছা,
তাহলে এখানে আমরা 5টা সূত্র লিখলাম। এখন আমরা কখন কোন সূত্র ইউজ করব, যে আমরা কখন n ইকুয়ালস টু vs ইউজ করব, কখন w বাই m ইউজ করব, কখন pv ডিভাইড বাই rt ইউজ করব, বা কখন n বাই na, বা কখন v বাই 22.4 লিটার এগুলো ইউজ করব, এগুলো তোমার কার উপর ডিপেন্ডেন্ট? আমার কোশ্চেনে যার ডাটা দেওয়া থাকবে, তার উপর ডিপেন্ডেন্ট করে আমরা সূত্র অ্যাপ্লাই করব। যদি কোশ্চেনে আমার চাপের মান দেওয়া থাকে, আয়তনের মান দেওয়া থাকে, টেম্পারেচার দেওয়া থাকে, তখন আমরা মোল সংখ্যা বের করতে পিভি ডিভাইড বাই rt ইউজ করব। বা আমাদের যদি অনুসংখ্যা দেওয়া থাকে তখন আমরা n বাই na ইউজ করব। বা আমাদের যদি আয়তন থাকে, ঘনমাত্রা থাকে, তো সেক্ষেত্রে আমরা এই সূত্র ইউজ করব। ঠিক আছে? আচ্ছা, তার মানে কি এই কখন কোন রুল ইউজ করব সেটা টোটালি ডিপেন্ড করতেছে যে আমার কোশ্চেনে কি ডাটা দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে খেয়াল করো, এখানে আমরা একটা কথা কোশ্চেন তোমাদের করা উচিত ছিল। একটা কোশ্চেনটা দেখো, আমি নিজেই করি নিজেকে কোশ্চেন, যে তোমাদের পানি আমি কি বলছি 18 গ্রাম, তাই তো? আচ্ছা, তাহলে খেয়াল করো, আর এর এসটিপিতে এর আয়তন কত? 22.4 লিটার। আচ্ছা, ক্যালকুলেটর ছাড়া ইউজ শিখাই দিন। হ্যাঁ, শিখাই দিব। তোমরা হচ্ছে ক্লাসে লেগে থাকো, বা আমার ক্লাস শিখাই দিব, সবকিছু রুলস শিখাই দিব। হ্যাঁ, আচ্ছা। সো এখানে খেয়াল করো, তো পানির আণবিক ভর কত? 18 গ্রাম। এর আয়তন কত তোমার? 22.4 লিটার। এখন আমরা কি একটা জিনিস জানি না, যে 1 কেজি পানি সমান বা প্রায় সমান কার? 1 লিটারের সমান। 1 লিটারের সমান। তাহলে এখানে আমি বলছি পানির আয়তন কত? 22.4 লিটার। তাহলে ভাই এখানে 18 গ্রাম কিভাবে হয়? তাহলে এখানে আপনার 22.4 কেজি হইতো, তাই না? তাহলে এখানে ব্যাপারটা খেয়াল করো, যে পানির আণবিক ভর দেওয়া আছে তোমার, পানির আণবিক ভর 18 গ্রামে যদি প্রকাশ করলে হয় 18 গ্রাম। তাহলে এই 18 গ্রামের আয়তন কত? 22.4 লিটার। কিন্তু আমরা জানি যে 1 কেজি পানি ইকুয়ালস টু কত? 1 লিটার। তাহলে কি আমাদের এখানে 18 গ্রাম, কি ব্যাপারটা ঠিক আছে? হ্যাঁ, ব্যাপারটা ঠিক আছে। কারণ আমাদের এই যে 22.4 লিটার পানির যে আমরা আয়তন ধরছি, সেটা কিন্তু তোমার গ্যাসিয়াস পানি, মানে গ্যাস। আমরা কিন্তু এটা লিকুইডে না, আমরা কিন্তু এটা লিকুইডে হিসাব করি নাই। তাহলে সকল গ্যাসের আয়তন আমরা পড়ছি না, যে এসটিপিতে সকল গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। তো সেক্ষেত্রে আমরা কি বলছি, যে এই আয়তনটা কিসের? পানির গ্যাসিয়াস স্টেটে। অর্থাৎ গ্যাসিয়াস স্টেটে এর আণবিক এর আয়তন তোমার হচ্ছে 22.4 লিটার ইকুয়ালস টু 18 গ্রাম। যদি আমরা লিকুইডে কাউন্ট করতাম, তখন আমরা হিসাব করতাম আমরা 22.4 দিয়ে। ঠিক আছে? এটা নরমাল বেসিক ইয়া। ওকে, সো আমরা দেখো এই যে মোল সংখ্যাগুলো করতে সূত্রগুলো লিখছি, এখন আমরা একটা করে ম্যাথ দেখবো, যে ম্যাথগুলা। তো খেয়াল করো, আমরা যদি 1 নম্বর ম্যাথটা লিখি, যে আমাদের 1 নম্বর ম্যাথে কি বলছে, যে আমি একদম ফার্স্টে সোজা দিয়ে শুরু করতেছি যেন সবাই বুঝতে পারো। আমরা হচ্ছে মানে আমার লেকচারটা এইভাবে সাজানো, যে সোজা থেকে আস্তে 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 ডিফিকাল্টির দিকে যাবো। হ্যাঁ, ফার্স্টে আমরা হচ্ছে বিগিনার লেভেলে আছি, বিগিনার লেভেল থেকে আস্তে আস্তে আমরা প্রো লেভেলে যাব। আচ্ছা, এর জন্য ফার্স্ট আমরা একটু শুরু করি একদম সোজা ম্যাথ দিয়ে, যেটা একদম 9-10 তোমরা করছো। ঠিক আছে? তো আমাদের ম্যাথটা হচ্ছে এরকম, যে 5 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? মানে এটা একদম বাচ্চাদের একটা ম্যাথ, এটা আমরা সবাই মোটামুটি পারি। আমি দেখাচ্ছি যে সূত্র ইউজ করে আমরা কিভাবে কি করতে পারি। তাহলে আমি তোমাকে বলছিলাম যে এই রুল গুলা কখন কোন রুল ইউজ করব, সেটা টোটালি ডিপেন্ডেন্ট তোমার কোশ্চেনে কি ডাটা দেওয়া আছে। তো আমি একটা সোজা ম্যাথে শুরু করতেছি। তো দেখো আমার কোশ্চেন এখানে কি দেওয়া আছে? ডাব্লুর মান দেওয়া আছে, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর জানি, এম জানি, আমাদের চাইছে কি? আয়তন চাইছে, মানে ভি চাইছে, তাই না? তাহলে এই যে তোমার উপরে যে সূত্রগুলো লেখা আছে, এই সূত্রগুলোর সাথে মানে কোন কোন সূত্র ইউজ করে আমি ভি এর মান বের করতে পারি। তাহলে খেয়াল করো, এখানে তোমার ডাব্লু আর এম আছে, তাহলে ডাব্লু ডিভাইডেড বাই এম ইকুয়ালস টু ভি চাইছে, তাহলে এখানে আমার ভি আছে কোথায়? এই যে ভি, তাহলে ভি ডিভাইডেড বাই 22.4 লিটার। এখন অনেকে বলতে পারো ভাই এটা কেন ইউজ করি নাই, আমার তো এখানে ঘনমাত্রা দেওয়া নাই, এটা আমরা এস এটা ইউজ করতে পারি নাই। আমরা ইউজ করছি কোনটা? ভি ডিভাইড বাই 22.4 লিটার। তাহলে আমাদের এখানে ডাব্লু মান কত দেওয়া আছে? 5 গ্রাম। আণবিক ভর কত? 44। তোমাদের ভি কত দেওয়া? ভি আমাকে বের করতে হবে 22.4। এখান থেকে আমরা ভি এর মান বের করলে আমাদের কি 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন বের হয়ে আসতেছে। তো আশা করি সবাই ম্যাথটা বুঝছো। ঠিক আছে? সবাই, আমি আবারও বলতেছি, সবাই সুন্দর মতো নোট তুলবা। ঠিক আছে?
যদি সুন্দর মতো নোট না তুলো তাহলে কিন্তু এই ক্লাস শেষে দেখবা যে কোনো কিছু তোমার কাছে গুছানো নাই। ঠিক আছে, আমি চেষ্টা করবো তোমাদের পুরো চ্যাপ্টারটা গুছাই দিতে। ঠিক আছে, যেন তোমরা মানে একটার পর একটা যেন সবকিছু বুঝতে পারো। এবং আমি তোমাকে বলছিও যে আমার লেকচারটা কিন্তু ওইভাবেই সাজানো যে বিগিনার লেভেল থেকে শুরু করে আমরা আস্তে আস্তে প্রো দিকে যাবো। ওকে, তো নাম্বার 1 ম্যাথটা সবাই আশা করি সবাই বুঝছো। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবা। ওকে, সো এটা হলো নাম্বার 1। তাহলে আমরা আরো কিছু প্র্যাকটিস করি। যে তোমাকে যদি বলা হয়েছে, যদি বলা হয় এরকম যে এসটিপিতে অক্সিজেন গ্যাসের ঘনত্ব কত? অ্যাট এসটিপি অক্সিজেন গ্যাসের ঘনত্ব কত? তাহলে আমরা ঘনত্ব ইকুয়ালস টু কি জানি? ঘনত্ব ইকুয়ালস আমরা কি বলতে পারি? ভর ডিভাইডেড বাই আয়তন। ভর ডিভাইড বাই আয়তন, ঘনত্ব ইকুয়ালস টু আমরা এটাই জানি না? ওকে, তাহলে এখানে তুমি খেয়াল করো আমাকে কি কি কোশ্চেনের ডাটা দেওয়া আছে বা কি কি লাগবে সেটা আমরা কিভাবে কি করতে পারি বা কোন সূত্র ইউজ করবো আমরা। আচ্ছা, তাহলে আমাদের দেখো, আমরা যদি এখানে ইউজ করি যে তোমার হচ্ছে দেখো W বাই এম ডিভাইডেড বাই ভি ডিভাইড বাই 22.4 লিটার। আচ্ছা, তাহলে এখানে তুমি খেয়াল করো আমরা যদি এখানে পরবর্তীতে রুলটা এইভাবে নিয়ে আসি যে W বাই ভি, ঠিক আছে, আমাদের তো ভর বাই আয়তন লাগবে, তাহলে যে ভর বাই আয়তন নিয়ে আসছি W বাই ভি, কারণ ঘনত্ব ইকুয়ালস আমরা কি বলতে পারি, মানে কি জানি, ভর বাই আয়তন। তো আমরা সমীকরণটাকে আমরা ওভাবেই সাজাই নিছি W বাই ভি। তাহলে W বাই ভি ইকুয়ালস আমরা কি বলতে, এখান থেকে কি আসে আমাদের এম ডিভাইডেড বাই 22.4 লিটার। তো তোমার W বাই ভি এটা মান লাগবে, আমার এম এর মান, আমরা এম এর মান জানি অক্সিজেনের কত, O2 32 ডিভাইডেড বাই 22.4 লিটার। ঠিক আছে, তাহলে এটা আমাকে ক্যালকুলেশন করলে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে আমাদের অক্সিজেন গ্যাসের ঘনত্ব। ইউনিটটা কি হবে তোমার? গ্রাম পার লিটার। তাহলে এরকম ঘনত্ব দেওয়া থাকলে তাহলে আমরা কিভাবে করতে পারি সেটা দেখলাই। ঠিক আছে, তো আমরা এখানে ডাব্লিউ 32 ডিভাইড বাই 22.4 লিটার, এখানে জাস্ট এটা ক্যালকুলেট করলে অ্যান্সারটা বের হয়ে আসে। ঠিক আছে, আমার কাছে ক্যালকুলেটর নাই, সো তোমরা হচ্ছে একটু ক্যালকুলেটর নিজে নিজে একটু টাইপ করে অ্যান্সারটা বের করে রাখো। ঠিক আছে, জাস্ট এটা ক্যালকুলেট করে ক্যালকুলেট করলে অ্যান্সার বের হয়ে আসবে। আমার কাছে এখানে আমার ক্যালকুলেটরটা নাই, সো আমি এর জন্য পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা আমি বলতে পারতেছি না। 32 ডিভাইড বাই 22.4 করলে কত হয়। আচ্ছা, তাহলে দেখো নাম্বার 2 গেল আমাদের ঘনত্ব আমরা বের করলাম। ওকে, তারপরে আসো নাম্বার 3। নাম্বার 3 তে দেখো আমরা আরেকটু দেখি। তোমাকে বলা হয়েছে যে 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং কত বলছে 740 মিলিমিটার পারদ চাপ, 740 মিলিমিটার পারদ চাপে 25 ml গ্যাসের অনুসংখ্যা কত? গ্যাসের অনুসংখ্যা কত? দেখো আমাদের রুল জানা আছে, চাইছে কি, আমাদের চাইছে হচ্ছে তোমার অনুসংখ্যা। তাহলে অনুসংখ্যা কোথায় আছে? এই সূত্র ইউজ করতে পারবো আমরা। আচ্ছা, আর কি দেওয়া আছে? টেম্পারেচার দেওয়া আছে, প্রেসার দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে। তাহলে আমরা কোন সূত্র ইউজ করবো? এইটা। তাহলে আমাদের এখন সমীকরণটা আমরা কিভাবে সাজাবো? এই দুটো সূত্রের মধ্যে, তাই না? কারণ আমরা দেখো কোশ্চেনে যে ডাটা দেওয়া আছে এবং যা চাইছে ওটার উপর ডিপেন্ড করে আমরা সূত্র অ্যাপ্লাই করতেছি। তাহলে সেক্ষেত্রে আমাদের সমীকরণটা কিরকম দাঁড়ায় যে এন বাই এন এ ডিভাইডেড বাই পিভি ডিভাইডেড বাই আর টি। তাহলে পিভি ডিভাইডেড বাই আর টি এটা আমরা কোন ইউনিটে নিব? লিটার অ্যাটমসফিয়ার সিস্টেমে নিয়ে আসবো। তাহলে এখানে খেয়াল করো আমাদের এন বের করতে হবে, এর মান আমাদেরকে বের করতে হবে, কারণ কোশ্চেনে বলছে অনুসংখ্যা কত। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো, সেটা তুমি কত জানো? 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23। তোমার পি এর মান, এখন তোমার পি এর মান দেওয়া আছে তোমার মিলিমিটার পারদ চাপে। সো তোমাদের হচ্ছে এই যে মিলিমিটার পারদ চাপে দেওয়া আছে, মানে এটাকে আমরা কিসে কনভার্ট করব? এটিএম এ কনভার্ট করব। ঠিক আছে, তাহলে আমরা সবাই জানি যে 1 এটিএম ইকুয়ালস টু 760 মিলিমিটার পারদ চাপ। তাহলে আমাদের পারদ চাপে দেওয়া আছে, এটা আমরা এটিএম এ কনভার্ট করব। তাহলে আমাদের হচ্ছে কি, এই 740 কে আমরা হচ্ছে 760 দিয়ে ভাগ করব। তাহলে আমরা পি এর মান পেয়ে গেছি এটিএম এ, তাই না? তো 740 ডিভাইডেড বাই 760 ইনটু ভি কত দেওয়া আছে? 25।
তাহলে 25 কে আমরা কিসে কনভার্ট করব? যেহেতু আমরা লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে নিয়ে আসতেছি, তাহলে আমরা হচ্ছে লিটারে কনভার্ট করব, ml কে লিটারে নিয়ে আসবো। তাহলে কত? 10⁻³ দিয়ে গুণ করব। আচ্ছা, আর এর ভ্যালু কত? 0.0821। টি এর ভ্যালু কত? টি যে তোমার কেলভিনে হবে, সেলসিয়াসে দেওয়া আছে, তাহলে তোমার টি এর ভ্যালু কত আসতেছে? যে 30 + 273। তাহলে দেখো এখান থেকে জাস্ট আমাদের এন এর মানটা বের করলে কিন্তু আমাদের অনুসংখ্যা বের হয়ে আসতেছে। জাস্ট তোমরা জাস্ট ক্যালকুলেটর অ্যানসারটা মানে ক্যালকুলেটর ডিজিট গুলো বসাও, জাস্ট অ্যানসারটা বের করো, দেখো যে অনুসংখ্যা বের হয়ে আসতেছে। ঠিক আছে? সো আমার কাছে দেখেন এখানে তো ক্যালকুলেটর নাই এবং আমি সব ক্যালকুলেশন পুরো রেডি করে রাখছি। তুমি জাস্ট ক্যালকুলেটরে ইনপুট করবা, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখো আমি এই তিনটা ম্যাথ দেখাইলাম, যে এখানে তোমার তিনটা হচ্ছে তোমার বিভিন্ন সূত্র ইউজ করে, যে কখন কোন সূত্র ইউজ করবো সেগুলো পুরো দেখাইলাম। তাহলে এই কখন কোন সূত্র ইউজ করবো, তাহলে আমরা কি বুঝলাম? যে আমাদের কোশ্চেনে যে ডাটা দেওয়া থাকবে সেই ডাটার উপর বেস করে আমরা হচ্ছে মূল সংখ্যার সূত্র ইউজ করব। আচ্ছা, আগের ব্যাপারটা কি ছিল আমাদের? কি বলছো যে এসটিপি তে অক্সিজেন গ্যাসের ঘনত্ব কত? বলছো তুমি ভাইয়া এখানে যদি বলা হয়তো অনলি অক্সিজেন গ্যাসের ঘনত্ব কি হবে, তাহলে কি ও এর পরমাণু নিব নাকি অণু নিব? অণু নিব আমরা, O2। শুধু অক্সিজেন না, আমরা এখানে O2 নিয়ে কাজ করব। আচ্ছা, তারপরে খেয়াল করো, এবার আসো, সবাই ম্যাথটা মনে হয় বুঝতে পারছি। এবং যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবা, আমি কমেন্ট পড়ে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ওকে, নাম্বার 4 দেখো কোশ্চেনটা হচ্ছে এরকম, এটা আমাদের বইতে আছে এই কোশ্চেনটা, যে ধরো তোমার হচ্ছে ওমেগা, এই শব্দটি তুমি যদি 300 বার লিখো, ওই যে আমাদের একটা এই ম্যাথটা কিভাবে দেওয়া আছে তোমার বইতে দেখবা, স্বাক্ষর অনুযায়ী দেওয়া আছে। ঠিক আছে, স্বাক্ষর দেওয়া আছে। ভাই ক্যালকুলেটর ছাড়া কিভাবে সলভ করব? আচ্ছা ঠিক আছে, দেখাবো। দেখো ওমেগা শব্দটি 300 বার লিখতে একটি গ্রাফাইট পেন্সিলে 30 গ্রাম খরচ হয়। তাহলে একবার লিখলে কতটি পরমাণু খরচ হবে? তাহলে একবার লিখলে কতটি পরমাণু খরচ হবে? আচ্ছা, তো এই ম্যাথটা আমাদের বইতে স্বাক্ষরের যে করা আছে, স্বাক্ষর লেখা, যে এতবার স্বাক্ষর দিলে গ্রাফাইট পেন্সিলে এত গ্রাম খরচ হয়। তো জিনিসটা আমি একটু কোশ্চেন একটু মডিফাই করে একটু চেঞ্জ করে আনছি। তো ব্যাপারটা একটু খেয়াল করো, তো এখানে আমার কি চাইছে? কতটি পরমাণু চাইছে। দেখো পরমাণু সংখ্যা চাইছে। ঠিক আছে, আর কোশ্চেনে তোমার কি দেওয়া আছে? কোশ্চেনে তোমার দেওয়া আছে গ্রাম দেওয়া আছে, কত গ্রাম ইউজ করা হয়, মানে কতবার, মানে কত গ্রাম ইউজ হচ্ছে। আচ্ছা, তাহলে তোমরা দেখো এখানে আমি 5টা সূত্র লিখে রাখছি, 1 2 3 4 5। এখন তোমরাই বলো যে এখানে 5টা সূত্রের মধ্যে কোন সূত্রটা ইউজ করে আমরা এখানে পরমাণু সংখ্যা বের করতে পারি? কমেন্টে জানাও। তাহলে দেখো এই ম্যাথটা আমরা কোন সূত্র ইউজ করে করতে পারি। দেখো আমরা এর আগে যে তিনটা ম্যাথ দেখাইছি ওটার উপর ডিপেন্ড করে দেখো যে আমরা কোন সূত্র ইউজ করে আমরা এই ম্যাথটা বের করতে পারি। আমাদের কি দেখতে হবে? যে কি চাইছে আর কি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে খেয়াল করো, আমাদের আমি যে পড়িয়ে দিই, টাইম ওয়েস্ট হবে, আমার ক্লাস অনেক বড়। আচ্ছা, মানে লেকচার অনেক বড়, আমি করে দিই। দেখো এখানে আমাদের ডাব্লিউ দেওয়া আছে, তাহলে আমরা এই সূত্র ইউজ করতে পারি। এবং তোমাকে কার্বন গ্রাফাইট দেওয়া আছে, তাহলে তোমার আণবিক ভর মানে পারমাণবিক ভর তুমি জানো, তাহলে ডাব্লিউ বাই এম ইকুয়ালস টু এন ডিভাইডেড বাই এন এ। আমাদের কি চাইছে? পরমাণু সংখ্যা চাইছে, তারপরে আমরা কি ইউজ করতে পারি? এই সূত্রটা ইউজ করব। তাহলে আমাদের রিলেশন হবে কোন সূত্রের মাধ্যমে? এই সূত্র আর এই সূত্র, এই দুটো সূত্র কম্বাইন করে আমরা এই ম্যাথটা বের করতে পারি। এখানে আমাদের ঐকিক নামে কিছু করা লাগবে না, জাস্ট বইয়ে তোমার ঐকিক নামে করা আছে, কিন্তু এখন তো তোমার ওই ভার্সিটি অ্যাডমিশন টেস্টে তুমি তার ঐকিক নামে করতে পারবে না। তখন কি করতে হবে? তোমাকে জাস্ট শর্টকাটে তুমি রুল বসাবা, অ্যান্সার বের করবা। আচ্ছা, তোমার ডাব্লিউ মান কত দেওয়া আছে? 30 গ্রাম। আণবিক ভর কত তোমার হচ্ছে? আচ্ছা, এখানে তোমার হচ্ছে আমি এর সমীকরণ সাজাইনি আমি। আমাদের n ইকুয়ালস টু কি আসতেছে? n ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম ইনটু এন এ।
ঠিক আছে, তাহলে এখানে তুমি খেয়াল করো আমাদের ডাব্লু, তো ডাব্লু বলছে তোমার এখানে তোমার বলা আছে 30 গ্রাম, 30 গ্রাম খরচ হয়, কিন্তু 30 বার খরচ হয়, 30 গ্রাম খরচ হচ্ছে কতবার লিখে? 300 বার। কিন্তু আমার চাইছে কত? একবার লিখলে। তাহলে আমাদের সমীকরণটাকে আমরা এইভাবে করতে পারি না যে ফার্স্টে 30 গ্রামকে আমরা কি করবো, 10⁻³ ডিভাইডেড বাই 300, মানে একবারে কত হয় সেটা আমরা বের করছি। ঠিক আছে, এত গ্রাম। ঠিক আছে, তাহলে আচ্ছা এটা 30 মিলিগ্রাম হবে, এটা কোশ্চেনটা ঠিক করে নাও, এটা মিলিগ্রাম হবে, এটা হচ্ছে তোমার মিলিগ্রাম হবে। তাহলে আমরা মিলিগ্রাম থেকে আমরা গ্রামে কনভার্ট করছি 300 বার, মানে আমরা একবার লিখলে কত ইউজ হবে সেই সমীকরণটা বের করছি। ডিভাইডেড বাই কার্বনের ম্যাস কত দেওয়া, কার্বনের ম্যাস কত জানি আমরা 12, আর তোমাদের হচ্ছে এখানে এন এর ভ্যালু কত, তোমার 6.02 ইন্টু 10⁻23। জাস্ট ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সারটা বের হচ্ছে। দেখো বইতে কিন্তু এই ম্যাথটা একটু ঐকিকভাবে করা আছে, তাহলে আমরা ম্যাথটা কিন্তু খুব ইজিলি করতে পারতেছি। আচ্ছা, তাহলে ম্যাথটা আশা করি সবাই বুঝছো। তো তোমরা হচ্ছে কমেন্ট সেকশনে জানাও যে ম্যাথটা কোনো প্রবলেম আছে কিনা। এখানে আমি একটু এই জিনিসটা একটু উপরে লিখছি, কারণ এখানে জায়গা হয়তো না, এজন্য আমি উপরে লিখছি এই যে এন এর ভ্যালুটা, নাম্বার অফ অ্যাভোগাড্রো। আচ্ছা, তাহলে দেখো এই যে ছোট ছোট ম্যাথ গুলা যে দেখাইলাম, 4টা ম্যাথ দেখাইলাম, তো আশা করি তোমরা কখন কোন সূত্র ইউজ করবা, তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ঠিক আছে, ওকে, তাহলে এখন তুমি খেয়াল করো, এখন দেখো দ্য লাস্ট ওয়ান, এই সূত্রের মানে এই সূত্রগুলা ইউজ করার প্রয়োগ, একটা লাস্ট ওয়ান একটা ম্যাথ দেখাই। যে 1 নাম্বার কি বলা হয়েছে, যে এক ব্যক্তি প্রতি নিঃশ্বাসে 200 ml কার্বন ডাইঅক্সাইড গ্যাস ত্যাগ করলে কতটি অণু ত্যাগ করবে, কতটি অণু ত্যাগ করবে। ওকে, সবাই এটা একটু কমেন্ট সেকশনে আমাকে অ্যান্সারটা বলো, কখন কোন কোন সূত্র ইউজ করবো এখানে। আমরা জাস্ট বলো এখানে কোন সূত্র ইউজ করব। এক ব্যক্তি প্রতি নিঃশ্বাসে 200 ml কার্বন ডাইঅক্সাইড গ্যাস ত্যাগ করলে কতটি অণু ত্যাগ করবে। আমাদের এখানে চাইছে কি অণু চাইছে, তাহলে অণু সংখ্যা বের করতে হলে আমরা কোন সূত্র ইউজ করব, আর দেওয়া আছে তোমার ভি। তাহলে আমরা কি এই যে এই দুটো সূত্রের মধ্যে আমরা রিলেশন বিল্ড আপ করতে পারি, তাই না? এই দুটো সূত্রের মধ্যে জাস্ট কি n/na ডিভাইডেড বাই v/22.4 লিটার। তাহলে জাস্ট চাইছে কি অনুসংখ্যা, এখান থেকে আমরা সেম আগের ম্যাথের মতোই জাস্ট n এর মানটা বের করব। ঠিক আছে, তাহলে সমীকরণটা তোমার কি দাঁড়ায়, যে n ইকুয়ালস টু তোমার n ইকুয়ালস টু কত আসছে তোমার n v বাই জাস্ট এই সমীকরণটা আসতেছে, জাস্ট আমরা ডাটা ইনপুট করব, বাস অ্যান্সার বের হয়ে আসবে। ওকে, সো এটা ছিল আমাদের একদম ছোটখাটো ম্যাথ। এইগুলা ম্যাথ তোমার হচ্ছে যদি ভার্সিটি টেস্টে অ্যাডমিশন টেস্টে কোশ্চেনে সোজা করে, তখন তোমার এই ম্যাথগুলো আসে। মানে এই ম্যাথটা তোমাদের ফার্স্টে দেখাইলাম, বিকজ ফার্স্টে বললাম যে আমরা হচ্ছে বিগিনার লেভেল আছি, তো আমরা হচ্ছে ফার্স্টে এই ম্যাথগুলো সূত্রগুলো কিভাবে ইউজ করা হয়, তো এর জন্য আমি ম্যাথটা দেখানো। ঠিক আছে, সো এই ম্যাথগুলো খুবই ইজি ম্যাথ, এগুলো ভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসে আবার আসে না। ঠিক আছে, জাস্ট এই টাইম কিল করে দেখাইলাম যেন তোমরা এই সূত্রগুলো পরবর্তীতে এদের প্রয়োগ ভালো মতো বুঝতে পারো। আচ্ছা, এখন দেখো আমরা মোল নিয়ে আইডিয়া নিছি, মোলের সূত্রগুলোকে নিয়ে আইডিয়া নিছি। আচ্ছা, এবার আমাদের শতকরা নিয়ে ম্যাথ আছে না, শতকরা ঘনমাত্রার ইউনিট দেওয়া থাকে, শতকরা দেওয়া থাকে, পিপিএম পিপিবি পিপিটি দেওয়া থাকে। তাহলে আমরা ওই পিপিএম পিপিবি পিপিটি কিভাবে কনভার্সন করতে পারি বা এভরিথিং আমরা এবার আমরা দেখবো হচ্ছে কনসেন্ট্রেশনের মানে ঘনমাত্রার ইউনিট পার্সেন্টেজ, পিপিএম পিপিবি পিপিটি, এগুলো আমরা কিভাবে কনভার্সন করতে পারি, তো এগুলো আমরা এখন দেখবো।
আচ্ছা, সো সবাই এই আমাদের মূলের টপিকটা শেষ। এবার আমরা সবাই হেডিং দিবা যে পার্সেন্টেজ, পিপিএম, পিপিবি, পিপিটি। ঠিক আছে, ওই যে বললাম যে সিরিয়াল ওয়াইজ যাচ্ছি আমি, মানে আমার লেকচার আমি একদম বইয়ের সিকোয়েন্স ওয়াইজ যাচ্ছি। ঠিক আছে, মানে সোজা থেকে কঠিনের দিকে। আচ্ছা, তাহলে এখন দেখো তোমার হচ্ছে কি পার্সেন্টেজ আর শতকরা রিলেটেড ম্যাথ করবো। আমি এই সূত্র মুছবো না, বিকজ এই সূত্রগুলো আমার পুরো ক্লাসেই লাগবে। আচ্ছা, তাহলে পার্সেন্টেজ আর পিপিএম এর ম্যাথ। ওকে, তাহলে খেয়াল করো, আমি যদি একটা ম্যাথ দেখাই, মানে পার্সেন্টেজের, আমার কোশ্চেনে দেওয়া আছে যে 100 ml দ্রবণে 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। তোমাকে বলছে ঘনমাত্রা কত, এটা সবাই জানি। ঘনমাত্রা বলছে কি, ঘনমাত্রা কত? তো এটা এটা আমার ক্লাস 8 এর ম্যাথ, এটা আমরা সবাই পারি। এটা আমরা সি সি ইজ ইকুয়াল টু এন বাই ভি, এখানে এন ইকুয়াল টু তোমার ডাব্লিউ বাই এম দেওয়া আছে। মানে আমরা এখানে কি সি চাইছে ঘনমাত্রা, তাহলে আমরা সি ইজ ইকুয়াল টু আমরা কি জানি এন বাই ভি, আবার এন ইকুয়াল টু কি জানি ডাব্লিউ বাই এম ডিভাইড বাই ভি। তাহলে আমরা এখানে জাস্ট অ্যানসার কোশ্চেনে জাস্ট ডাটা ইনপুট করলে আমার ঘনমাত্রা মান বের হয়ে আসে। আমাদের মূলত দেখার উদ্দেশ্য এটা না, আমাদের চাইছে কি যে ধরো 10% ডাব্লিউ বাই ভি সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা ইকুয়ালস টু ওয়াট, ঘনমাত্রা ইকুয়ালস টু ওয়াট। তাহলে দেখো এখানে কথাটা দেখো যে 10% ডাব্লিউ বাই ভি, আমাদের নিচেটা কি দ্রাবক, উপরেটা কি দ্রব। মানে এতটুকু এত এত দ্রাবকের মধ্যে মানে ভলিউমে দেওয়া আছে, তাহলে এত ভলিউমের মধ্যে এত গ্রাম দ্রবীভূত আছে। তারপর পার্সেন্টেজ থেকে যদি আমি একটু বটকারে দেখাই যে পার্সেন্টেজ মানে এখানে কি দেওয়া আছে, আমার পার্সেন্টেজ হিসেব করে আমার 100-তে, তাহলে 100-তে আমার কত দেওয়া আছে 10 গ্রাম, তাই তো? এই কথাটা মানে তো এটাই। তাহলে তার মানে আমি কি বলতে পারি 100 ml এর মধ্যে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 10 গ্রাম। তাহলে আমরা এই যে 10% ডাব্লিউ বাই ভি সোডিয়াম হাইড্রোক্সাইড, এই কথাটা মানে কি, এখানে তোমার দ্রাবককে লিকুইড, দ্রবকে সলিড, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, সলিড দিয়ে তোমার গ্রাম দেওয়া আছে। তাহলে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে তোমার 10% ডাব্লিউ বাই ভি, তাহলে এই 10% ডাব্লিউ বাই ভি মানে কি তোমার হচ্ছে 100 ml এর মধ্যে তোমার আছে 10 গ্রাম। তাহলে এই জিনিসটা আমরা শর্টকাটের সূত্র কিভাবে করতে পারি, এরকম যে আমরা হচ্ছে তোমাদের রুল কি যে ঘনমাত্রা চাইছে তাই না, তাহলে S ইকুয়ালস টু 10x ডিভাইডেড বাই m। তোমাদের S ইকুয়ালস টু 10x ডিভাইডেড বাই m, এখানে তোমার x কি তোমার কোশ্চেনে যত পার্সেন্টেজ দেওয়া থাকবে, তাহলে তোমার এখানে কোশ্চেনে কত পার্সেন্টেজ দেওয়া আছে 10%, তাহলে 10 ইনটু 10, রুল তো তোমার রুলে তোমার 10 আছে, তো 10x ডিভাইড বাই m, আণবিক ভর কত 40, তাই না? তাহলে 20 ডিভাইড বাই 40। তাহলে পার্সেন্টেজ থাকলে আমরা ঘনমাত্রা ম্যাথ ডিরেক্টলি আমরা জাস্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে ডিরেক্টলি এই সূত্র বসায় অ্যান্সার বের করে ফেলবো। ঠিক আছে, রুলটা কি আমাদের 10x ডিভাইডেড বাই m। আচ্ছা, এখন তুমি চিন্তা করো যে পার্সেন্টেজের শর্টকাটটা দেখাইলাম, এখন তুমি চিন্তা করো যে পিপিএম, পিপিবি, পিপিটি এই ব্যাপারটা একটু খেয়াল করো। এখানে এই পিপিএম থেকে একটা কোশ্চেন আসে, তোমাদের অ্যাডমিশন টেস্টে পিপিএম, পিপিবি থেকে একটা কোশ্চেন আসে। সো আমরা পিপিএম, পিপিবি বা পিপিটি মানে কি বুঝি, যে পিপিএম ইকুয়ালস তোমার পার্টস পার মিলিয়ন, পিপিবি তোমার হচ্ছে পার্টস পার বিলিয়ন, পিপিটি হচ্ছে তোমার পার্টস পার ট্রিলিয়ন। আচ্ছা, তাহলে খেয়াল করো ফার্স্টে পিপিএম, তাহলে পিপিএম আমি কি বলছি পার্টস পার মিলিয়ন, অর্থাৎ তোমার 1 গ্রাম দ্রব আছে কতটুকুর মধ্যে 10⁶ গ্রাম দ্রাবকে, তাই তো? মিলিয়নের মধ্যে তোমার 1 গ্রাম আছে। আচ্ছা, পার্টস পার মিলিয়ন। আচ্ছা, আমরা যদি গ্রাম থেকে কেজিতে কনভার্ট করি তাহলে আমার কি আসতেছে 1 গ্রাম ডিভাইডেড বাই 10⁻³ কেজি। আমরা কি করলাম গ্রাম থেকে কেজিতে কনভার্ট করলাম। আচ্ছা, তারপরে আমরা কি জানি 1 কেজি ইকুয়ালস টু সমান বা প্রায় সমান কার 1 লিটারের, তাহলে আমরা কি বলতে পারি 1 গ্রাম ইকুয়ালস টু 10⁻³ লিটার, কেজি থেকে লিটারে আনছি, সমান বা প্রায় সমান। আচ্ছা, এখন আমরা এই গ্রাম থেকে কিসে করব মিলিগ্রামে কনভার্ট করব। তাহলে 1 গ্রাম ইকুয়ালস টু আমাদের গ্রাম থেকে মিলিগ্রামে করতে হলে আমাদের কি করতে হবে 1 ইনটু 10⁻³ তাই না? আচ্ছা, ডিভাইডেড বাই, এখন দেখো আমি এটা কি দিয়ে ভাগ করছি 1000 দিয়ে ভাগ করছি, আমি তো নিচে থেকে 1000 দিয়ে ভাগ করি,
ঠিক আছে, তাহলে কত আসতেছে 1 লিটার। তাহলে আমাদের এটা কি উপরটা কি এমজি। তাহলে দেখো পার্টস পার মিলিয়ন, এটাকে আমরা সমীকরণ থেকে সাজায় কি পেলাম যে মিলিগ্রাম পার লিটার। তাহলে আমরা এই পিপিএম ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, পিপিএম ইকুয়ালস টু বলতে পারি যে প্রতি লিটার, এই দেখো প্রতি লিটার প্রতি লিটারে যত মিলিগ্রাম দ্রবীভূত থাকে। ঠিক আছে, তাহলে পিপিএম ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, দেখো সমীকরণটা আমি সাজাইছি, লাস্ট টাইমে কি আনছি মিলিগ্রাম পার লিটার। আচ্ছা, তাহলে সেম অ্যাজ তোমার আমরা যদি এখানে দেখাই পিপিটির ক্ষেত্রে, তাহলে পিপিটির ক্ষেত্রে আমাদের কি হবে এখানে, আচ্ছা পিপি বিটা আগে দেখাই, সবাই তুলছো তো, মুছে দিলাম। সো এখানে তোমার হচ্ছে পিপি বি, তাহলে খেয়াল করো আমরা এখানে পিপি বি করব, এটা কি তোমার পার্টস পার বিলিয়ন। তো তোমার এখানে কত হবে 10 টু দি পাওয়ার 9, তুমি যদি 9 কে গ্রামে কনভার্ট করো তাহলে তোমার হবে 10 টু দি পাওয়ার 6, তাহলে এখানে তোমার লিটারে কত হবে 10 টু দি পাওয়ার 6, তাহলে তোমার এখানে কত লিটার হবে 10 টু দি পাওয়ার 3 লিটার, তাই তো। তাহলে আমরা এখানে তাহলে কি বুঝতে পারি যে পিপিবি বলতে আমরা কি বুঝতেছি যে 10 টু দি পাওয়ার 6 প্লাস 3, 10 টু দি পাওয়ার 3 লিটারে যত এমজি দ্রবীভূত থাকে। তাহলে তোমার লিটার পিপিএম কি 1 লিটারে যত এমজি থাকে, পিপিবি কি যে 1000 লিটারে যত এমজি থাকে। ব্যাপারটা বুঝতে পারছি কি বলছি, যে তোমার পিপিএম কি 1 লিটারে যত এমজি থাকে, আর পিপিবি কি 1000 লিটারে যত এমজি থাকে। তো সবাই তুলছো আশা করি। তাহলে এবার আসো পিপিটি, তাহলে এবার আমরা দেখবো পিপিটি পার্টস পার ট্রিলিয়ন, তাহলে আমার এখানে কত হবে 12 হবে। তাহলে আমি এখানে আমাকে কেজিতে কনভার্ট করলে কি হবে 9, 10 টু দি পাওয়ার 9, গ্রাম থেকে কেজিতে কনভার্ট করছি, তাই তো। তাহলে তোমার এখানে 9, তাহলে আমরা এখানে লিটারে কনভার্ট করছি 9, তারপর আমাদের এখানে কি কিসে কনভার্ট করবো যে 1000 তে ভাগ করছি, যে গ্রাম থেকে এমজি তে আনছি আর লিটারেকেও 1000 তে ভাগ করছি, তাহলে কত হলো 10 টু দি পাওয়ার 6। তাহলে আমরা কি বলতে পারি পিপিটি ইকুয়ালস টু কি বলতে পারি যে 10 টু দি পাওয়ার 6 লিটারে যত এমজি দ্রবীভূত থাকে। ঠিক আছে, তাহলে আমাদের তাহলে আমরা কি পাইলাম, এটা তোমার পিপিটি, পিপিবি কি সে আমার 10 টু দি পাওয়ার 3 তে, আর পিপিএম এ 1 লিটারে। তাহলে 1 লিটারে যতটুকু থাকে, যত গ্রাম এমজি থাকে, সরি 10 টু দি পাওয়ার 3 লিটারে যত গ্রাম থাকে সেটাকে আমরা বলি তোমার হচ্ছে পিপিবি, আর এখানে তোমার হচ্ছে যত মোল থাকে সেটাকে আমরা বলবো পিপিটি, সরি এটা পিপিএম। তো আশা করি সমীকরণটা সবাই বুঝতে পারছো। এবার আমরা ম্যাথে চলে যাবো। তো এই পিপিএম পিপিবি পিপিটি অনেকেরই মানে ফার্স্টে থাকে যে প্রবলেম থাকে যে ভাই এই সমীকরণই বুঝি না, বা পিপিএম বা পিপিবি বা পিপিটি দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝায় সেটাই বুঝি না। তাহলে আমি তো এখানে লিখে দিছি, যে এখানে আমি সবগুলো লিখে দিলাম যে কিভাবে আমরা পিপিএম পিপিবি বা পিপিটি কিভাবে আমরা নির্ণয় করি, বা কিভাবে অ্যাকচুয়ালি জিনিসটা কি, এবং কত আয়তনের মধ্যে কত গ্রাম বা কত এমজি দ্রবীভূত থাকলে আমরা পিপিএম বা পিপিটি বা পিপিএম পিপিবি বা পিপিটি টার্মটা ইউজ করি। আচ্ছা, তো এবার আমরা আসলে ম্যাথে আসবো, শর্টকাট ম্যাথ। ঠিক আছে, শর্টকাট ম্যাথে আমরা ফার্স্টে দেখবো তোমার হচ্ছে টাইপ 1, মুছে দিলাম, সবাই আশা করি তুলছো। ঠিক আছে, তাহলে এবার আমরা আসবো এই পিপিএম পিপিবি বা পিপিটি রিলেটেড শর্টকাট ম্যাথ। তাহলে ফার্স্টে ঝটপট ফার্স্টে লিখবো তোমার হচ্ছে টাইপ 1, এই পিপিএম পিপিবি বা পিপিটি ম্যাথের টাইপ 1। আচ্ছা, টাইপ 1 এ যদি কি বলা আছে, যদি পার্সেন্টেজ থাকে, যদি কি বলা হয়েছে যদি কোশ্চেনে তোমার পার্সেন্টেজ থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা পিপিএম বা পিপিটি বা পিপিবি কিভাবে বের করি। দেখো এক্সাম্পল দিলে আরো বেশি ক্লিয়ার হবে, জাস্ট সূত্রগুলো লিখে রাখো, এটা মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ, যে পিপিএম পিপিএম ইকুয়ালস টু আমার সূত্রটা হচ্ছে তোমার x ইনটু 10 টু দি পাওয়ার 4, পিপিবি x ইনটু 10 টু দি পাওয়ার 7, পিপিটি x ইনটু 10 টু দি পাওয়ার 10। আচ্ছা ভালো কথা, এখন তোমাকে কোশ্চেনের একটা এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো একটা কোশ্চেন দেওয়া আছে যে তোমার সোডিয়াম
সোডিয়াম কার্বনেটের শতকরা পরিমাণ দেওয়া আছে। সোডিয়াম কার্বনেট শতকরা পরিমাণ কত দেওয়া আছে তোমার হচ্ছে 5 × 10⁻⁻⁴ হলে ppm ppb ppt ইকুয়ালস টু ওয়াট। তাহলে তোমার এই x কি শতকরা পরিমাণ দেওয়া আছে কোশ্চেনে, তাই না? তাহলে আমরা জাস্ট এখানে ppm টা বের করে ফেলি যে ppm ইকুয়ালস টু কত, x কত দেওয়া আছে 5 × 10⁻⁻⁴ × 10⁻⁴ কত আসছে ppm 5, তাই না? আচ্ছা, তারপর তোমার যদি আমি বলি যে তোমার ppb কত 5 × 10⁻⁻⁴ × 10⁻⁷ কত আসছে 5 × 10⁻3। সো আশা করি এখন পিপিটি টা সেম একই জিনিস, জাস্ট এক্স এর ভ্যালু বসাবা অ্যানসার বের হয়ে আসবে। তাহলে এই তিনটা সূত্র লিখছি, এটা কখন অ্যাপ্লিকেবল হবে যদি তোমার কোশ্চেনে পার্সেন্টেজ দেওয়া থাকে। এখানে আমার কোশ্চেনে কি দেওয়া আছে পার্সেন্টেজ দেওয়া আছে, ঘনমাত্রাটা পার্সেন্টেজ আকারে দেওয়া আছে। আচ্ছা, তাহলে আশা করি সবাই তুলছো, ঠিক আছে? এবার আমরা যাবো টাইপ 2 তে। টাইপ 2 তে কি বলা আছে দেখো, যদি কোশ্চেনে টাইপ 2 যদি আমার কোশ্চেনে ঘনমাত্রা দেওয়া থাকে, কি বলছি কোশ্চেনে যদি ঘনমাত্রা দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমার রুলটা কি হবে ppm ইকুয়ালস টু sm ইনটু 10⁻3। ppb কত হবে sm ইনটু 10⁻6। ppm t কত হবে sm ইনটু 10⁻9। সরি, এটা হবে তোমার, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে কোশ্চেনের একটা কোশ্চেন দেখালে এই রুলটাও ক্লিয়ার হয়ে যাবে। রুল কি দাও, একটা কোশ্চেন দেওয়া আছে যে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা দেওয়া আছে কত 5 মোলার, চাইছে কি ppm ppb ppt ইকুয়ালস টু ওয়াট। তাহলে আমাদের এখানে আমি একটা করে দেই, বাকিগুলো তো তোমরা পারবাই, জাস্ট সূত্র বসা মানে সূত্রের মধ্যে মান বসালে অ্যান্সার হয়ে যাচ্ছে। তোমার ppm এখানে তোমার এস কি ঘনমাত্রা দেওয়া আছে কত 5, সোডিয়াম হাইড্রোক্সাইড কত 106 এর আণবিক ভর যে m, আর ইনটু 10⁻3 অ্যান্সার চলে আসবে। তাহলে ppb এর ক্ষেত্রেও সেম, জাস্ট 10⁻6 দিয়ে হবে, ppt ও সেম, জাস্ট 10⁻9 দিয়ে হবে। জাস্ট আমাদের যে sm, এই s এর ভ্যালু কোশ্চেনে দেওয়া থাকবে, m এর ভ্যালু তো আমরা জানি আণবিক ভর, যেই যৌগ দিবে সেই যৌগের আণবিক ভর বের করব। তাহলে আমরা দুটো টাইপ দেখলাম, একটা তোমার হচ্ছে টাইপ 1 এ ছিল তোমার পার্সেন্টেজ যদি দেওয়া থাকে, আর নাম্বার 2 কি তোমার হচ্ছে যদি ঘনমাত্রা দেওয়া থাকে। এবার আসো টাইপ 3, খেয়াল করো টাইপ 3 তে যদি আমরা টাইপ 3 মেজার করি, মানে এখন আমাদের কোশ্চেনে পার্সেন্টেজও দেওয়া নাই, ঘনমাত্রাও দেওয়া নাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা ppm কিভাবে বের করবো, বা ppb বা ppt, ঠিক আছে? তাহলে রুল কি লিখে রাখো ppm ইকুয়ালস টু m ডিভাইডেড বাই v ইনটু 10⁻3, ppb ইকুয়ালস টু m ডিভাইডেড বাই v ইনটু 10⁻6, আর ppt ইকুয়ালস টু m বাই v ইকুয়ালস টু 10⁻9। আচ্ছা, তাহলে কোশ্চেনে কি দেওয়া আছে এক্সাম্পল দেই। তোমাকে বলা আছে ধরো 7 ইনটু 10⁻⁻4 গ্রাম অনার্দ্র সোডিয়াম কার্বনেট, অনার্দ্র সোডিয়াম কার্বনেট পানিতে দ্রবীভূত হয়, পানিতে দ্রবীভূত হয় কত ml এর মধ্যে 100 ml। তাহলে আমাকে বলছে কি ppm ppb ppt ইকুয়ালস টু ওয়াট। তাহলে আমাদের দেখো এখানে তোমার v কিসে কাউন্ট হবে, লিটারে কাউন্ট হবে। তাহলে আমাদের ম্যাথটা তো বুঝতেই পারছো যে তোমার m কত দেওয়া আছে, গ্রাম দেওয়া আছে কত 7 ইনটু 10⁻⁻4 ডিভাইডেড বাই v কত তোমার 100, তার মানে এটা কত আসছে 0.1 ইনটু 10⁻3। তাহলে ppb 7 ইনটু 10⁻4 ডিভাইডেড বাই 0.1 ডিভাইডেড বাই ইনটু 10⁻6, তাহলে ppt অ্যাজ ওয়েল। তাহলে এখন দেখো এই যে ppm ppb বা ppt এই ম্যাথগুলা খুবই শর্ট টাইমে করতে হলে তোমাকে জাস্ট
এই যে টাইপ 3টার যে টাইপ দেখাইছি, এখানে আমরা কোন কোন সূত্র ইউজ করছি জাস্ট এগুলো মনে রাখতে হবে। তাহলে আমাদের মানে 30 সেকেন্ডের মধ্যে তুমি ম্যাথের অ্যান্সার বের করতে পারবা। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে এটা ছিল আমাদের ঘনমাত্রার যে ইউনিট গুলা, তোমার হচ্ছে পিপিএম, পিপিবি বা পিপিটি আর কি পার্সেন্টেজ। এবার ঘনমাত্রা তোমার আরো ইউনিট আছে, কি কি? মোলারিটি, নরমালিটি, মোলালিটি। তাহলে খেয়াল করো, এই মোলারিটি, নরমালিটি বা মোলালিটি এগুলো আমরা ইন্টারে পড়ে আসছি। যে তোমার মোলারিটি কি, যে দেখো যদি আমরা বলি মোলারিটি, মোলারিটিকে তোমার বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। তো একে তাহলে মোলারিটি আমার কি বলা হয়েছে, যে ফিক্সড টেম্পারেচারে, কি বলা হয়েছে, ফিক্সড টেম্পারেচার অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় তোমার 1000 ml। আমি জাস্ট একটু রিক্যাপ করতেছি, তোমরা মোলারিটির সংখ্যা ক্লাস 9-10 পড়ে আসছো, ঠিক আছে? তো আমি এই সংখ্যাটা না লেখায় আমি জাস্ট টাইম কিল না করে আমি জাস্ট বলে যাচ্ছি। ওকে, তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় 1000 ml বা 1 লিটারের মধ্যে যত মোল দ্রবীভূত থাকে, যত মোল দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। যদি তোমার যত মোল বলতে যদি তোমার 1 মোল থাকে, যদি তোমার 1 মোল ডিজলভ থাকে, মানে 1 মোল দ্রবীভূত আছে, তাহলে আমরা ওই আয়তনটাকে কি, মানে ওই দ্রবণটাকে কি বলবো, মোলার দ্রবণ। যদি তোমার থাকে 0.5 মোল, তাহলে আমরা বলবো সেমি মোলার। বা আমাদের থাকে যদি 0.1 মোল, তাহলে আমরা কি বলবো, ডেসিমোলার। যদি আমাদের 0.01 মোল, তাহলে আমরা কি বলবো, মিলি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, সেন্টি, 0.01 সেন্টি। আর 0.001 মোল থাকলে আমরা বলবো তোমার হচ্ছে মিলি মোলার। তাহলে কোশ্চেনে এরকম না দেওয়া থাকলেও এই যে মোলার, সেমি মোলার, ডেসিমোলার, সেন্টিমোলার, মিলিমোলার এভাবে থাকতে পারে। তাহলে আমরা ডেসিমোলার মানে জানি যে কত মোল দ্রবীভূত আছে, 0.01, ঠিক আছে? তো কোশ্চেনে এভাবে দেওয়া থাকতে পারে, ভ্যালুগুলা এভাবে না দিয়ে এভাবে দেওয়া থাকতে পারে। তো এটা আমাদের মোলারিটি সংজ্ঞা ছিল। আর মোলালিটিতে দেখো, এটা তো তোমার মোলারিটি গেল, ফিক্সড টেম্পারেচার, নির্দিষ্ট তাপমাত্রায় 1000 ml বা 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। আমরা যদি এবার বলি মোলালিটি, আমি আবার বলতেছি, আমি জাস্ট শর্টকাটে রিক্যাপ করতেছি। এই সব সংজ্ঞাগুলো তোমরা পড়ে আসছো, তোমরা 9-10 পড়ছো, এগুলো ইন্টারনেটে পড়ছোই, ঠিক আছে? আর মোলালিটি, তাহলে মোলারিটি আর মোলালিটির মধ্যে পার্থক্য কি, যে এখানে যেমন তোমার ফিক্সড টেম্পারেচার আছে, মোলারিটির ক্ষেত্রে কোনো টেম্পারেচার ডিপেন্ডেন্ট না। আচ্ছা, আর এখানে তোমার কি মিলিলিটার বা লিটারে, আর মোলালিটির ক্ষেত্রে হবে তোমার 1000 গ্রাম বা 1 কেজিতে, ঠিক আছে? জাস্ট পার্থক্য এটাই, যে 1000 গ্রাম বা 1 কেজিতে যত গ্রাম দ্রবীভূত থাকে। তাহলে এটা তোমার হচ্ছে মোলারিটি আর মোলারিটির মেইন ডিফারেন্সটা কি বলছি, যে মোলারিটি তোমার হচ্ছে ফিক্সড টেম্পারেচার থাকে আর মোলারিটিতে তোমার ফিক্সড টেম্পারেচার থাকে না। আচ্ছা, আর নরমালিটি, যদি বলা হয় নরমালিটিটা কাকে বলতেছি, যে এখানে তোমার ফিক্সড টেম্পারেচার থাকবে, এখানে তোমার হচ্ছে ফিক্সড টেম্পারেচার থাকবে। আর 1000 ml বা 1 লিটার বা 1 লিটারের মধ্যে তোমার 1 গ্রাম তুল্য ভর, 1 গ্রাম তুল্য ভর দ্রবীভূত থাকলে তাকে আমরা বলবো ওই দ্রবণটার ঘনমাত্রা কত বলবো, 1 নরমাল। তাহলে দেখো এই মোলারিটি বা মোলালিটি আমরা এগুলো দেখলাম। নরমালিটিতে একটা নতুন একটা টার্ম আসছে, সেই টার্মটা কি, তুল্য ভর। যে তোমার হচ্ছে কি নরমালিটি কাকে বলতেছে, আমি আবার বলি, নির্দিষ্ট তাপমাত্রায় 1000 ml বা 1 লিটারে যদি 1 গ্রাম তুল্য ভর থাকে, তাহলে আমরা কি বলবো, ওর ঘনমাত্রা কত, 1 নরমাল। যদি 100 গ্রাম থাকে তাহলে 100 নরমাল। যদি তোমার 0.1 গ্রাম থাকে তাহলে 0.1 নরমাল। তাহলে দেখো তো এই নরমালিটির সাথে এই মোলারিটির অনেকটা মিল। এখানে তোমার ফিক্সড টেম্পারেচার, এখানে তোমার ফিক্সড টেম্পারেচার, এখানে তোমার 1000 ml বা 1 লিটার, এখানে তোমার 1000 ml বা 1 লিটার। তাহলে জাস্ট পার্থক্যটা কোথায়, এখানে তোমার মোল, এখানে তোমার তুল্য ভর। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, একটা রিলেশন আনতে পারি, কার মোলারিটির সাথে নরমালিটির। আচ্ছা, আর তোমরা একটা জিনিস জানো যে মোলারিটির সাথে তোমার মোলারিটি আর মোলালিটি এই দুটার মধ্যে সবচেয়ে বেটার ইউনিট কোনটা, ভালো একক কোনটা, অবশ্যই মোলালিটি।
কেন? আমার মোলারিটিতে তোমার তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট না। ঠিক আছে, আমি আবারও বলে দেই, এই মোলারিটি আর মোলালিটি এই দুটোর মধ্যে তোমার ভালো ইউনিট কোনটা বা কোনটা বেস্ট ইউনিট মানে মেজারমেন্টের ক্ষেত্রে, আমরা বলবো হচ্ছে মোলারিটি, বিকজ অফ এখানে আমার টেম্পারেচার ফ্যাক্ট না। তুমি বাংলাদেশে বসে কোনো একটা দ্রবণের ঘনমাত্রা যদি মোলারিটিতে কনভার্ট মানে মোলারিটিতে কাউন্ট করো, তুমি অ্যান্টার্কটিকাতে যেও, হ্যাঁ, তুমি ওই সেম মোলারিটি পাবা, কারণ এখানে তোমার টেম্পারেচার ফ্যাক্ট না, কিন্তু মোলারিটি একটা নির্দিষ্ট তাপমাত্রার ফ্যাক্ট। অর্থাৎ তুমি বাংলাদেশে তুমি ধরো বাংলাদেশে 30°C টেম্পারেচারে তুমি একটা দ্রবণের ঘনমাত্রা মাপছো এত মোলার, তুমি অ্যান্টার্কটিকাতে যে মানে ঠান্ডা জায়গায় যে তুমি জীবনেও ওখানে তুমি ওই সেম মোলার পাবা না। কারণ কি? তোমার মোলারিটি টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট, বাট মোলারিটি টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট না। তুমি বাংলাদেশে মোলারিটি যা পাবা, তুমি সৌদি আরব গেলেও তুমি একই মোলারিটি পাবা, কিন্তু মোলারিটি কিন্তু তুমি একই পাবা না সৌদি আরবে গেলে বাংলাদেশ থেকে। ঠিক আছে, অর্থাৎ তোমার টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট। তাহলে আমাদের বেস্ট কোনটা? মোলারিটি আর নরমালিটির মধ্যে মোলারিটি। একটা ফ্যাক্টর কিসের উপর ডিপেন্ডেন্ট? টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট। আচ্ছা, তো আমি তোমাকে বলছিলাম যে এই মোলারিটি আর নরমালিটি এই দুটোর মধ্যে একটা রিলেশন দেখাবো। তাহলে সেই রিলেশনটা কি খেয়াল করো, মানে কনভার্সন, মানে নরমালিটি থেকে কিভাবে মোলারিটিতে কনভার্ট করা যায়। সূত্র কি? আমার কি করব? নরমালিটি থেকে মোলারিটিতে কনভার্সন করব, আবার মোলারিটি থেকে নরমালিটিতে কনভার্সন করব। তাহলে সেক্ষেত্রে আমার রুল কি? n is equal to me, n is equal to me। আচ্ছা, এখানে একটা কোশ্চেন দেখাই। সাপোজ তোমার ধরো তোমার দেওয়া আছে 2 নরমাল সালফিউরিক অ্যাসিড। তাহলে সূত্র কি? n is equal to me। আমার n এর মান দেওয়া আছে কত? 2। ঠিক আছে, ইকুয়ালস টু আমাদের m কত বের করতে হবে। আর এই ই কি? তোমার তুল্য সংখ্যা। আমি একটু পর তুল্য সংখ্যা নিয়ে আলোচনা করব, মানে এটার পরেই তুল্য সংখ্যা। তাই আপাতত এটা মনে রাখো যে সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? 2। তাহলে আমাদের এখানে মান কত আসতেছে? 1। তাহলে এখানে আমরা বলতে পারি কি যে 2 নরমাল সালফিউরিক অ্যাসিড ইকুয়ালস টু 1 মোলার সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, আমরা একটু পরে তুল্য সংখ্যা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এই তুল্য সংখ্যার মাধ্যমে আমরা তুল্য ভর বের করতে পারি। ঠিক আছে, ওকে। তারপরে আবার তুমি দেখো, যদি বলা হয় তোমার 3 মোলার ফসফরিক অ্যাসিড ইকুয়ালস টু হাউ মেনি নরমাল, তাহলে রুল কি? n is equal to m e। তাহলে n এর মান বের করতে হবে, নরমাল চাইছে, m কত? 3 মোলার। আর ফসফরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? 3। কিভাবে 3 হইছে একটু পরে বলতেছি। তাহলে আমার কত হচ্ছে? 9 নরমাল। তাহলে আমরা কি বলতে পারি যে 3 মোলার ফসফরিক অ্যাসিড ইকুয়ালস টু 9 নরমাল ফসফরিক অ্যাসিড। এটা তোমার হচ্ছে মোলারিটি আর নরমালিটি কনভার্সন বা সম্পর্ক। আচ্ছা, তাহলে এবার আসো এই তুল্য সংখ্যা জিনিসটা কি, বা এই তুল্য সংখ্যা দিয়ে আমরা কিভাবে তুল্য ভর বের করি। ঠিক আছে, আচ্ছা মুছে দিলাম। ওকে, তাহলে দেখো তুল্য সংখ্যা বা তুল্য ভর বের করার সূত্র কি? আণবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা। এখন এই তুল্য সংখ্যা কিভাবে কার উপর কিভাবে ডিপেন্ডেন্ট খেয়াল করো। যদি আমরা নাম্বার 1 ধাতু বা অধাতুর ক্ষেত্রে তুল্য সংখ্যা হয় তার যোজনীর সমান। যেমন তোমার সোডিয়ামের যোজনী কত? 1, তার তুল্য সংখ্যা কত? 1। ক্লোরিনের কত যোজনী? 1, তার তুল্য সংখ্যা কত? 1। ক্যালসিয়াম তার যোজনী কত? 2, তাহলে তার তুল্য সংখ্যা কত? 2। ঠিক আছে, তাহলে আমরা যদি ক্যালসিয়ামের তুল্য ভর বের করতে চাই, কথার কথা, যদি আমরা ক্যালসিয়ামের তুল্য ভর বের করতে চাই, তাহলে কত আণবিক ভর কত ক্যালসিয়ামের? 40, তুল্য সংখ্যা কত? 2। তাহলে আমার মান কত আসতেছে? 20। ঠিক আছে, তাহলে নরমালিটির ক্ষেত্রে আমরা কি বলতে পারি? 1000 ml বা 1 লিটারে তোমার যদি 20 গ্রাম তুল্য ভর, তুল্য ভর কিন্তু বের করছি। তাহলে 20 গ্রাম তুল্য ভর দ্রবীভূত থাকলে তাহলে ওই দ্রবণের ঘনমাত্রা কত হবে? 20
নরমাল, অর্থাৎ তুল্য ভরের সমান। তুল্য ভর কিভাবে বের করি? তুল্য সংখ্যার সাহায্যে। আর তুল্য সংখ্যা কিভাবে বের করে? বিভিন্ন এলিমেন্টের উপর ডিপেন্ডেন্ট। তাহলে এটা আমি দেখাচ্ছি তোমার ধাতুর ক্ষেত্রে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো যে ক্যালসিয়ামের আণবিক ভর 40, তুল্য সংখ্যা 2, তাহলে এর আণবিক ভর এর তুল্য ভর কত? 20। আচ্ছা, তাহলে তোমার এখানে অ্যাসিডের ক্ষেত্রে কত হবে? নাম্বার 2। তোমার অ্যাসিডের ক্ষেত্রে মনে রাখবা যে কয়টি H প্লাস আয়ন রিলিজ করে, ত্যাগ করে। তোমার সালফিউরিক অ্যাসিড কতগুলো H প্লাস আয়ন রিলিজ করে? 2টা। তাহলে তার তুল্য সংখ্যা কত? 2। তাহলে তার তুল্য ভর কত? 98/2, 49। এটা কি তার তুল্য ভর সালফিউরিক অ্যাসিডের? ফসফরিক অ্যাসিডের কত? সে কয়টা H প্লাস ছাড়ে? 3টা। তাহলে তার তুল্য ভর কত? তুল্য সংখ্যা কত? 3। তাহলে ফসফরিক অ্যাসিডের আণবিক ভরের সাথে তুমি 3 দিয়ে ভাগ করবা, অ্যান্সার আসবে তোমার যেটা, সেটা তোমার হচ্ছে ফসফরিক অ্যাসিডের তুল্য ভর। আচ্ছা, তাহলে তোমার ক্ষারের ক্ষেত্রে তাহলে খেয়াল করো, তোমাদের হচ্ছে 3 নাম্বার ক্ষারের ক্ষেত্রে যে কয়টি OH মাইনাস আয়ন রিলিজ করে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড তুল্য সংখ্যা কত? 1। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তুল্য সংখ্যা কত? 2। কারণ তোমার দুটো OH মাইনাস আয়ন রিলিজ করে, যে কয়টি OH মাইনাস আয়ন ত্যাগ করে। আচ্ছা, তাহলে আমরা ধাতু অধাতু দেখলাম, অ্যাসিড দেখলাম, ক্ষার দেখলাম। 4 নাম্বার লবণের ক্ষেত্রে কি? ফেরাস ক্লোরাইড, তাই না? তাহলে এখানে লবণের ক্ষেত্রে কি হবে? তোমার হচ্ছে ক্যাটায়নের চার্জ সংখ্যা। কি বলছি? ক্যাটায়নের চার্জ সংখ্যা। তাহলে তোমার এই যে ফেরাস ক্লোরাইড, এখানে তোমার ক্যাটায়ন কত? চার্জ কত? +2। তাহলে এর তুল্য সংখ্যা কত? 2। বুঝতে পারছি? তোমার সোডিয়াম ক্লোরাইড, এখানে তোমার ক্যাটায়নকে সোডিয়াম, এর চার্জ কত? +1, তুল্য সংখ্যা কত? 1। তাহলে সোডিয়াম ক্লোরাইডের তুল্য ভর কত? 23/1, তুল্য ভর 23। তাহলে 1000 ml বা 1 লিটারের মধ্যে তোমার যদি 23 গ্রাম তুল্য ভর থাকে, তাহলে তার ঘনমাত্রা কত হবে? 23 নরমাল। আচ্ছা, গেল লবণ গেল। এবার আসো আমরা জারকের ক্ষেত্রে, নাম্বার 5। জারকের ক্ষেত্রে, তো জারকের ক্ষেত্রে কি বলছি? যে মোট গৃহীত ইলেকট্রন সংখ্যা। আমরা কি জানি জারক তোমার ইলেকট্রন গ্রহণ করে, তাই না? তাহলে ধরো তোমার ফেরিক সালফেট, তাহলে সেই ইলেকট্রন গ্রহণ করে তোমার হয়েছে কত? ফেরাস সালফেট, এখানে কত? +3, এখানে কত? +2। সে কটা ইলেকট্রন গ্রহণ করছে? একটা গ্রহণ করছে। তাহলে এই ফেরাস সালফেট, এই জারকটার তুল্য সংখ্যা কত? 1। বুঝতে পারছি? তাহলে জারকের ক্ষেত্রে আমি কি বলছি? মোট বৃহৎ ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, তাহলে তোমার হচ্ছে এটা তুল্য সংখ্যা কত আসতেছে? 1। কারণ এই ফেরাস সালফেট থেকে ফেরিক সালফেট হতে সে কটা ইলেকট্রন গ্রহণ করছে? এই জারকটা একটা। তাহলে তার তুল্য সংখ্যা কত হচ্ছে? 1। আচ্ছা, যদি বলি বিজারকের ক্ষেত্রে, the last one, বিজারক, তাহলে বিজারকের ক্ষেত্রে কি হবে? মোট ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা। তাহলে এখানে একটা বিজারককে এই FeSO4, জাস্ট এটার উল্টোটা, FeSO4 থেকে আমার কি হয়েছে? ইলেকট্রন গ্রহণ করে, সরি ত্যাগ করে, তোমার হচ্ছে Fe2SO4 3 ফেরিক সালফেট হইছে +2 +3। কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? একটা। তাহলে ফেরাস সালফেটের তুল্য সংখ্যা কত? 1। ব্যাপারটা বুঝতে পারছি? তাহলে জারক গেল, বিজারক গেল। ওকে, সো তুল্য সংখ্যা কনসেপ্টটা আশা করি তোমাদের সবার ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে আমরা নরমালিটি মোটামুটি সবাই বুঝতে পারছি। এখন একটা ট্রিক্স আছে। একটা ট্রিক্স বলতে কি, মানে একটা ফাঁদ আছে, ফাঁদ। ভার্সিটি অ্যাডমিশন টেস্টে এই ফাঁদটা মানে অনেক ইউনিভার্সিটি তোমাদেরকে ফালায়। সেটা কি তোমার, আমরা H3PO4, তুমি এর তুল্য সংখ্যা কত বলছো? 3।
তোমাকে যদি বলা হয় H3PO2 3, তাহলে এর তুল্য সংখ্যা তুমি কত বলবা? 3 বলবা। আবার তোমার যদি বলা হয় যে H3PO2, তাহলে এর তুল্য সংখ্যা তুমি কত বলতেছো? 3 বলতেছো। বাট ভুল। তোমার H3PO4 এটা ঠিক আছে, এটা ভুল, এটা ভুল। আমাদের তিনটাতে অ্যাসিড, আমরা অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা কি পড়ছি? যে কয়টি H প্লাস আয়ন রিলিজ করে। আচ্ছা, তাহলে আমি দেখো H প্লাস আয়ন রিলিজ করে, তাহলে ফসফরিক অ্যাসিড কয়টা H প্লাস আয়ন রিলিজ করে? এখানে তোমার কেন্দ্রীয় মৌলকে ফসফরাস। তাহলে আমি যদি দেখি ফসফরাসের গাঠনিক সংখ্যাটা আঁকি, তোমার হচ্ছে ফসফরাসের 5, এই যে একটা অক্সিজেন অক্সিজেন অক্সিজেন, এই যে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। এটা কি তোমার ফসফরিক অ্যাসিডের আণবিক সংকেত। তাহলে তোমার এখানে OH এর মধ্যে কি আছে? তোমার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে। পার্থক্য থাকার কারণে এখানে তোমার ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ আয়ন ক্রিয়েট হয়। এখানে ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ, ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ। তাহলে দেখো তোমার এই ফসফরিক অ্যাসিডে তোমার কয়টা H প্লাস আয়ন ক্রিয়েট হয়? একটা, দুইটা, তিনটা। তাহলে সে কয়টা H প্লাস আয়ন রিলিজ করতে পারে? 3। তার তুল্য সংখ্যা কত? 3। বাট H3PO3 এর ক্ষেত্রে কেন্দ্রীয় মৌলকে ফসফরাস, যোজনী কত? 5। তাহলে অক্সিজেন কয়টা আছে? 3টা, একটা, দুইটা, তিনটা। আর একটা হাইড্রোজেন, হাইড্রোজেন কয়টা আছে? তোমার 3টা আছে। আচ্ছা, তাহলে দেখো তো এখানে তোমার OH তড়িৎ ঋণাত্মকতা পার্থক্যের কারণে ডেল্টা নেগেটিভ ডেল্টা, এটা পজিটিভ, এটা নেগেটিভ, ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ। বাট এখানে কিন্তু তোমার তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য হয় নাই। তো সেক্ষেত্রে আমাদের এখানে আণবিক, এখানে তোমার H প্লাস কয়টা আয়ন ছাড়তে পারতেছে? 2টা। তাহলে H3PO3 এক্ষেত্রে তোমার তুল্য সংখ্যা কত হবে? 2। কিন্তু তুমি যদি আপাত দৃষ্টিতে দেখো, তুমি ধাপ করে অ্যান্সার বসাই দিবা 3, বাট ভুল। তাহলে আবার তুমি দেখো H3PO2 এর ক্ষেত্রে, আশা করি এটা বুঝছো এখন, যে এই যে 5টা অক্সিজেন কয়টা আছে? 2টা, একটা, দুইটা, হাইড্রোজেন কয়টা আছে? 3টা, 1, 2, 3। তড়িৎ ঋণাত্মকতা পার্থক্যের কারণে এখানে তোমার হচ্ছে ডেল্টা প্লাস ডেল্টা নেগেটিভ, এখানে আমার প্লাস মাইনাস আয়ন ক্রিয়েট হয় নাই। তো সেক্ষেত্রে আমার এখানে H প্লাস আয়ন কয়টা ক্রিয়েট হয়েছে? একটা। তাহলে H3PO2 এক্ষেত্রে আমার তুল্য সংখ্যা কত আসতেছে? 1। তো ভার্সিটিতে এটা অ্যাডমিশন টেস্টে অবজেক্টিভে মাঝে মাঝে এটা দিয়ে দিবে, বাইরে দিয়ে দিবে, অনেকে দেখবে অ্যান্সার লিখবো 3, বাট ভুল। তো আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, এবার আমরা রাসায়নিক সমীকরণ ভিত্তিক সমস্যা করব, যে আমরা আস্তে আস্তে কিন্তু একটু ডিফিকাল্টির দিকে যাচ্ছি। তাহলে এবার আমরা যাবো হচ্ছে রাসায়নিক, আমাদের ঘনমাত্রার ইউনিট নিয়ে, মানে ঘনমাত্রা রিলেটেড, মোল ঘনমাত্রা সব শেষ। ঠিক আছে, এবার আমরা যাবো তোমার হচ্ছে রাসায়নিক সমীকরণ ভিত্তিক ম্যাথে। তাহলে হেডিং দাও, রাসায়নিক সমীকরণ ভিত্তিক ম্যাথ বা সমস্যা। রাসায়নিক সমীকরণ ভিত্তিক সমস্যা। ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে তোমার স্টিওকিওমেট্রি, স্টিওকিওমেট্রিক ফর্মুলা। আচ্ছা, তাহলে এই যে স্টিওকিওমেট্রিক ফর্মুলা, এই জিনিসটা কি? ঠিক আছে, আমি যেমন এখানে একটা কনস্ট্যান্ট সূত্র লিখে রাখছি, এবার আমি আরেকটা সূত্র লিখে রাখবো। ঠিক আছে, কারণ এরপরে ম্যাথগুলো আমার এই সূত্র লাগবে, এই রাসায়নিক সমীকরণের যে সূত্র পাবো সেই সূত্র লাগবে। ধরো তোমার একটা বিক্রিয়া 2A প্লাস 3B ইকুয়ালস টু, তোমার বলা হয়েছে কত? 2C। মানে A প্লাস B বিক্রিয়া করে তোমার C উৎপন্ন করে, যার এখানে তোমার কি দেওয়া আছে? সহগ দেওয়া আছে, মানে মূল সংখ্যা দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা যদি সহগ দিয়ে, আমরা যদি প্রত্যেকটা মোল সংখ্যা বের করতে চাই, এটা কত? n, এটারও n, এটারও n। তাহলে আমরা এই যে a এর সহগ কত দেওয়া আছে? 2, b এর সহগ কত দেওয়া আছে? 3, c এর সহগ কত দেওয়া আছে? 2। আচ্ছা, তাহলে আমরা এই সহগ দিয়ে যদি মোল সংখ্যাকে ভাগ করি, তাহলে এদের প্রত্যেকের রেশিও সমান হবে। অর্থাৎ কি বলছি আমি কথাটা? এই যে এর যে মূল সংখ্যা n ডিভাইডেড বাই 2, সহগ দিয়ে ভাগ করছি। b n, এটা এন এ, এটা এন বি ডিভাইড বাই 3, আর এটা এন সি ডিভাইড বাই 2। তাহলে এই যে মূল সংখ্যাকে তাদের সহগ দিয়ে ভাগ করলে এদের সবার রেশিও সমান হয়।
আচ্ছা, তাহলে এখানে তুমি খেয়াল করো, আমরা এই যে সমীকরণটা লিখে রাখছি যে 2a + 3b = 2c, এই যে মূল সংখ্যাকে আমরা সহগ দিয়ে ভাগ করছি, আমরা কি পাচ্ছি যে তোমার হচ্ছে এদের রেশিও সমান পাচ্ছি। আমরা এই জিনিসটা এখানে লিখে রাখবো, কারণ ম্যাথ করতে আমাদের এই স্টিগোমেট্রিক ফর্মুলা লাগবে। অর্থাৎ স্টিগোমেট্রিক ফর্মুলাটা কি, যে তোমার হচ্ছে সহগ দিয়ে মূল সংখ্যাকে ভাগ করলে তাদের সকলের রেশিও সমান হয়। আচ্ছা, তাহলে আমি এই সূত্রটা আমি উপরে লিখে রাখি, কারণ ম্যাথ করতে আমার এখন এটা লাগবে যে 2a + 3b = দেখা যাচ্ছে তো এখানে লিখলে যায় 2a + 3b = 2c। হ্যাঁ, আমার কত হবে na / 2 = 3, nb = 3 তোমার nc / 2 আমাদের এটা লাগবে। তাহলে দেখো আমরা এবার ম্যাথ সলভ করব। সূত্রটা স্টিগোমেট্রিক ফর্মুলা আর এতে মূল সংখ্যার সূত্রগুলা। আচ্ছা, তাহলে এবার দেখো এই দুটো সূত্র অ্যাপ্লাই করে আমরা কিভাবে ম্যাথ, অনেক বড় বড় ম্যাথ খুবই শর্টকাটে সলভ করে ফেলতে পারি। আচ্ছা, তো তোমাকে একটা ম্যাথ যদি দেই, ম্যাথের কোশ্চেনটা হচ্ছে এরকম যে একটা কন্টেনার দেওয়া আছে, একটা কন্টেনারের মধ্যে তোমার হচ্ছে তোমার এখান থেকে তোমার হচ্ছে বলছে এক্স গ্যাস বের হয়, এক্স গ্যাস বের হচ্ছে। আবার এখান থেকে কি প্রবেশ করানো হচ্ছে, HCl লঘু, ঠিক আছে। আচ্ছা, এই ভিতরে তোমার কি আছে, তোমার আছে 150 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, যা বিশুদ্ধ কত 96% বিশুদ্ধ। আচ্ছা, তোমাকে কি চাইছে যে এখানে আমার যে এক্স গ্যাস, এই এক্স গ্যাসের আয়তন কত, আমাদের কি চাইছে এই যে এক্স গ্যাস মানে কত লিটার এক্স গ্যাস নির্গত হবে। তাহলে আমাদের বলা হয়েছে যে 96% বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট কত দেওয়া আছে 150 গ্রাম, এর সাথে তুমি কি মিক্স করছো, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখান থেকে তোমার কি উৎপন্ন হবে, এক্স গ্যাস উৎপন্ন হবে, সেই এক্স গ্যাসের ভলিউম চাইছে, ঠিক আছে। তাহলে এই ম্যাথটা আমরা কিভাবে করব, খেয়াল করো, আমাদের ফার্স্টে তারা বিক্রিয়া করতেছে কার সাথে, ক্যালসিয়াম কার্বনেটের সাথে কারা বিক্রিয়া হচ্ছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, কারণ এর মধ্যে তোমার ক্যালসিয়াম কার্বনেট আছে, আমি এর মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিছি, তাহলে বিক্রিয়া হচ্ছে কার, যে ক্যালসিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমার কি উৎপন্ন হচ্ছে এখানে, ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এটা হচ্ছে আমার কি সেই এক্স গ্যাস, ঠিক আছে। বিক্রিয়া সমতাকরণ করলে আমার এখানে 2 বসে, আমার চাইছে কি ভলিউম, কোশ্চেনে দেওয়া আছে কি, কোশ্চেনে কি দেওয়া আছে তোমার ডাব্লু মান দেওয়া আছে কার, ক্যালসিয়াম কার্বনেটের। তাহলে আমি যে এই যে সমীকরণ, রাসায়নিক সমীকরণের এই যে স্টিগোমেট্রিক এই ফর্মুলা থেকে আসি, দেখো তো এখানে আমাদের কার কার রিলেশন, এই ক্যালসিয়াম কার্বনেটের সাথে কার রিলেশন বিল্ড আপ করবো, কার্বন ডাইঅক্সাইড, কারণ কোশ্চেনে এই দুইটার মান চাইছে, মানে এটার মান দেওয়া আছে এটার মান চাইছে। তাহলে আমি সমীকরণ নিয়ে আসবো কার কার সাথে, এই যে এই দুটাকে নিয়ে আমি সমীকরণ বিল্ড আপ করবো, এদেরকে নিয়ে কোনো কাজ নাই, এদেরকে নিয়ে আমার কোনোই কাজ নাই, কারণ কোশ্চেনের মান চাইছে এটা, মান দেওয়া আছে এটা, বিক্রিয়া করছি, সমীকরণ বিল্ড আপ করবো কার কার সাথে, ওর সাথে। আচ্ছা, তাহলে ওই যে স্টিগোমেট্রিক ফর্মুলাতে এখানে কি আমার সহগ কত 1, কার্বন ডাইঅক্সাইড সহগ কত 1। দেখো ব্যালেন্স যদি ভুল হয় তাহলে কিন্তু ম্যাথগুলো ভুল হবে, অর্থাৎ আমাদের ব্যালেন্স এই সমীকরণগুলো ব্যালেন্স ঠিক মতো করতে হবে। তাহলে দেখো এটার সঙ্গে সহগ কত দেওয়া আছে 1, কার্বন ডাইঅক্সাইড সহগ কত 1, তাহলে আমার রিলেশন কার কার মধ্যে, ক্যালসিয়াম কার্বনেট আর কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমাদের সূত্রটা কি, এন মানে মূল সংখ্যা, এর মূল সংখ্যা কত, ক্যালসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই কত 1, সহগ তো 1 ইকুয়ালস টু এই যে রিলেশন করতেছি এর সাথে কার ওর, তাহলে এন মোল কার্বন ডাইঅক্সাইড কত 1, তাহলে এই 1 1 সেম থিং মুছে দিলাম। আচ্ছা, তাহলে এখন তোমার এই এন এর ক্যালসিয়াম কার্বনেট কিসের মান দেওয়া আছে, ক্যালসিয়াম কার্বনেট ডাব্লু মান দেওয়া আছে, কিন্তু ডাব্লু মান দেওয়া আছে 150 গ্রাম, তাহলে 150 গ্রামের মধ্যে বলছে 150 গ্রাম কিন্তু পুরোপুরি সবাই কিন্তু মানে 100% বিশুদ্ধ না, তার মানে কি আমি এখানে 150 গ্রাম নিয়ে আমি ম্যাথ করতে পারবো না। তাহলে আমার এই 150 গ্রামের মধ্যে বলছে কতটুকু 96% বিশুদ্ধ, তাহলে আমরা বিশুদ্ধ কতটুকু সেটা বের করে আসি। তাহলে আমাদের কি যে 100 গ্রামের মধ্যে যেহেতু বলছে 96%, তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটের ভর আণবিক ভর কত 100 গ্রাম।
আচ্ছা, তাহলে 100 গ্রামের মধ্যে তোমার বিশুদ্ধ কতটুকু? 96 গ্রাম। তাহলে 150 গ্রামের মধ্যে কতটুকু হবে? 144 গ্রাম। তাহলে আমার এখানে ডাব্লু মান মানে এই যে ক্যালসিয়াম কার্বনেট এর কিসের মান দেওয়া আছে তোমার? ডাব্লু। তাহলে সূত্রটা কি? ডাব্লু ডিভাইডেড বাই এম, এই যে মোল সংখ্যা। তাহলে ডাব্লু ডিভাইডেড বাই এম। আর কার্বন ডাইঅক্সাইড কি দেওয়া আছে? কি চাইছে? ভলিউম চাইছে, মানে ভি চাইছে। তাহলে আমরা এই সূত্র ইউজ করতে পারবো। আমরা এটা ইউজ করতে পারবো না, কারণ এখানে ঘনমাত্রার কোনো কথাই নাই। তাহলে আমরা ভলিউম বের করতে হলে আমরা এই সূত্র ইউজ করব। তাহলে আমাদের কি? ভি ডিভাইডেড বাই 22.4 লিটার। কিসের মান চাইছে? ভি এর মান চাইছে, যে নির্গত কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বা নির্গত এক্স গ্যাসের ভলিউম কত। তাহলে আমাদের ডাব্লিউ মান দেওয়া আছে, তো ডাব্লিউ মান কত পাইছি আমরা? 144 গ্রাম। 150 গ্রাম বসালে কিন্তু ভুল, কারণ কোশ্চেন আমাকে বলে দিছে 96। তাহলে এর আণবিক ভর কত কার্বন ডাইঅক্সাইডের? 44, সরি আণবিক ভর কত ক্যালসিয়াম কার্বনেটের? 100। তাহলে তোমার এখানে ভলিউম কত দেওয়া আছে বের করতে হবে? 22.4 লিটার। জাস্ট ভি এর মান বের করলেই অ্যান্সার হয়ে গেছে। দেখো এত বড় একটা ম্যাথের, হ্যাঁ আচ্ছা, তাহলে দেখো এত বড় একটা ম্যাথের জাস্ট 3 লাইনে ম্যাথটা শেষ করে ফেলছি। দেখো জাস্ট আমাদের এখানে তাহলে মেইন কাজটা কি? মেইন কাজ হচ্ছে আমার কি বিক্রিয়াটা করে সমতাকরণ করতে হবে। সমতাকরণটা খুব ভালো মতো করতে হবে, খেয়াল রাখতে হবে সমতাকরণের ক্ষেত্রে, কারণ তুমি নিজেই বুঝতেছো যে সমতাকরণ না করা হলে তোমার ম্যাথ কিন্তু মিলবে না। আচ্ছা, তাহলে এই সমতাকরণের উপর বেস করে আমরা পরে কি করছি? রিলেশন বিল্ড আপ করছি। কার কার? কোশ্চেনে যা দেওয়া আছে আর যার মান চাইছে। তাহলে বিক্রিয়া থেকে দুজনের রিলেশন বিল্ড আপ করছি। বিল্ড আপ থেকে ওই যে তোমার স্টোচিওমেট্রিক ফর্মুলা ইউজ করছি। এখানে তোমার আছে 1 আর এই 1 কাটাকাটি করছি, মানে 1 এর তো কাজ নাই, দুটো সমান। আচ্ছা, তারপরে আমরা এই যে মূল সংখ্যা যে ডাটা দেওয়া আছে সেই ডাটার উপরে বেস করে মূল সংখ্যার সূত্র বসাইছি। বসানোর পরে আমরা জাস্ট ম্যাথ করে বের করে ফেলছি। তাহলে আমরা কি এই এক্স গ্যাসের নির্গত ভলিউমের মান বের করে ফেলছি খুব ইজি ওয়েতে, জাস্ট 3 লাইনে। বুঝতে পারছি? ওকে, আরেকটা ম্যাথ দেখো। এই ম্যাথটা আমাদের বইতে বিশাল বড় একটা ম্যাথ, এর হাজারের আগে বইতে আছে। আমার বইয়ের নাম্বারটা মনে নাই, দেখবা রাসায়নিক সমীকরণ ভিত্তিক ম্যাথে তোমার এই ম্যাথটা দেওয়া আছে। তো ম্যাথটা বিশাল বড়, দেখতে অনেক মানে বিশ্রী, এবং তোমার কাছে মনে হয় যে ম্যাথটা অনেক কঠিন। মানে এই ম্যাথটা কিভাবে ভাই, এই ম্যাথটা কিভাবে আপনার অ্যাডমিশন টেস্টে শর্টকাটে আসতে পারে, বা এই ম্যাথটা আমরা কিভাবে করবো? ঠিক আছে, মানে এটাতে করতে হলে আপনার মিনিমাম 1-1.5 লাগবে। এই ম্যাথটাকে আমরা কিভাবে শর্টকাটে করে নিয়ে আসতে পারি? কিন্তু এটা তোমার হচ্ছে এটা একটু রিটেনে আসবে, ঠিক আছে? এটা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে একটু নাও আসতে পারে, তারপরে দেখাই। ঠিক আছে, এটা বলতে তোমার একটু ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন, তারপরে মানে কথার প্রেক্ষিতে কথা চলে আসছে, মানে ম্যাথ করাচ্ছি, তাই ম্যাথ একটু দেখাই দেই। ঠিক আছে, এটা ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য তেমন একটা, এটা ইম্পর্টেন্ট তেমন একটা না, বাট তাও যদি আসে, কারণ এই ম্যাথটা করতে তোমার ক্যালকুলেটর একটু লাগবে। এগুলো তোমার ক্যালকুলেটর ছাড়া করা যায়, বাট ওই ম্যাথে ক্যালকুলেটর লাগতে পারে। সো খেয়াল করো, এবার হচ্ছে ম্যাথটা তোমাদের বইতে দেখবা, হাজারের আগে বইতে এই ম্যাথটা তোমার দেওয়া আছে। ম্যাথটা কি? তোমার হচ্ছে একটা কন্টেনার দেওয়া আছে, বলছে এখান থেকে তোমার কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হচ্ছে, সেটা আয়তন দেওয়া আছে কত? 1.84 লিটার। আচ্ছা, এখানে তোমার কি দেওয়া আছে? ম্যাগনেসিয়াম কার্বনেট প্লাস ক্যালসিয়াম কার্বনেটের মিশ্রণ, সেটা টোটাল ভর কত দেওয়া আছে? 77.85 গ্রাম। আর এখান থেকে তোমার কি প্রবেশ করানো হচ্ছে? লঘু HCl। আমাকে বলছে যে কোশ্চেনটা কি, যে বলছে বিক্রিয়ার শুরুতে ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণ চাইছে ইকুয়ালস টু ওয়াট, আর ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ চাইছে ইকুয়ালস টু ওয়াট। দেখো তাহলে কোশ্চেনটা তুমি খেয়াল করো, এখানে কোশ্চেনে তোমার বলা আছে যে একটা কন্টেনারের মধ্যে তোমার এখানে রাখা আছে তোমার ম্যাগনেসিয়াম কার্বনেট প্লাস ক্যালসিয়াম কার্বনেট, এর মিলিত ভর কত দেওয়া আছে? 7.85 গ্রাম। এখানে আমি কি প্রবেশ করাচ্ছি? HCl প্রবেশ করাচ্ছি। আচ্ছা, আর এখানে আবার কি বের হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হচ্ছে, যার ভলিউম তোমার দেওয়া আছে কত? 1.84। তো আমাকে কোশ্চেনে কি বের করতে বলছে? যে ইন্ডিভিজুয়াল গ্রাম কত কত আছে, বিক্রিয়ার শুরুতে কত কত ছিল, সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো এখানে আমরা আবারও সেম ওই যে রিলেশন বিল্ড আপ করবো। কার কার? দেখো এখানে তোমার যেহেতু তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করতেছো, এখানে দুটো বিক্রিয়া হবে। একটা তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ম্যাগনেসিয়াম কার্বনেটের বিক্রিয়া, একটা তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ক্যালসিয়াম কার্বনেটের বিক্রিয়া। তাহলে দেখো আমি যদি এখানে করি যে ক্যালসিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড,
আমার রিঅ্যাকশন করলে কি হচ্ছে, তোমার হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড সমতাকরণ করলাম, এখানে আমার আসছে 2। ঠিক আছে, তাহলে আমরা আগের মতোই এন সমীকরণটা বিল্ড আপ করছি কার, যে ক্যালসিয়াম কার্বনেট আর কার্বন ডাইঅক্সাইড। তাহলে এন ক্যালসিয়াম কার্বনেট ইকুয়ালস টু এন কার্বন ডাইঅক্সাইড, কারণ কার্বন ডাইঅক্সাইডের মান দেওয়া আছে, এই জন্য আমরা এই দুটোর সাথে সমীকরণ মিলাতে পারছি। আমার চাইছে কি ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ চাইছে, তাহলে ডাব্লুর মান চাইছে, তাহলে আমাদের কি ডাব্লু ইকুয়ালস টু ডাব্লু ডিভাইড বাই এম। তাহলে ডাব্লুর মান তো আমার চাইছে, তাহলে আমি ধরে নিচ্ছি এক্স। তাহলে এক্স ডিভাইড বাই এম ইকুয়ালস টু V1, মানে আয়তন দেওয়া আছে তো, V1 ডিভাইড বাই কত 22.4 লিটার। ঠিক আছে, তাহলে তুমি খেয়াল করো এখানে এম এর ভ্যালু হতো 100 ক্যালসিয়াম কার্বনেট। তাহলে আমরা কি করতে পারি যে V1 ইকুয়ালস টু, আমার আয়তন চাইছে, মানে আমরা আয়তন বের করতেছি, তাহলে আয়তন বের করলে কত আসতেছে 22.4 ইন্টু এক্স ডিভাইডেড বাই 100। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে ক্যালসিয়াম কার্বনেটের ভলিউম পাচ্ছি। আবার সেম একই কাজ আমি ম্যাগনেসিয়াম কার্বনেটের ক্ষেত্রে করব, কারণ আমার দুটো মিশ্রণ দেওয়া আছে কোশ্চেনে। তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটের সাথে তোমার HCl এর বিক্রিয়া করলে তোমার কি হচ্ছে, এখানে তোমার ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি সমতাকরণ করলাম, 2 আসতেছে। তাহলে সেম এখানে কার রিলেশন করবো, ম্যাগনেসিয়াম কার্বনেট আর কার্বন ডাইঅক্সাইডের রিলেশন বিল্ড আপ করবো, কারণ তোমার কার্বন ডাইঅক্সাইডের মান দেওয়া আছে আর ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণ চাইছে। আচ্ছা, তাহলে রুল কি, এই যে আমার সেম সমীকরণ এন ম্যাগনেসিয়াম কার্বনেট ইকুয়ালস টু এন কার্বন ডাইঅক্সাইড, ম্যাথটা অনেক বড় কিন্তু। ঠিক আছে, তাহলে এখানে আবার সেম একই জিনিস এক্স ডিভাইড বাই, এখানে ম্যাগনেসিয়াম কার্বনেটের ওয়েট কতটুকু 84। আচ্ছা, আর এখানে তোমার কত আসতেছে V2 ডিভাইডেড বাই 22.4 লিটার। তাহলে আমরা এতে V2 মান বের করতে পারি, তাহলে V2 মান কত আসতেছে আমাদের। আচ্ছা, এর একটা ধরে নেই যে আমাদের এই ম্যাগনেসিয়াম কার্বনেট প্লাস ক্যালসিয়াম কার্বনেট এটা পরিমাণ চাইছে, আবার মোট পরিমাণ দেওয়া আছে। তাহলে আমি ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কত ধরছি এক্স, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণটা কত হবে 7.85 মাইনাস এক্স, তাই না? আচ্ছা, তাহলে আমার এখানে V2 কি আসতেছে আমাদের, এখানে আমরা এক্স ধরবো না, তাহলে কত ধরবো 7.85 ডিভাইড মাইনাস এক্স, এটা তো আমি এক্স ধরছিলাম ক্যালসিয়াম কার্বনের ক্ষেত্রে, টোটাল ভর দেওয়া আছে, তাহলে এটাকে এক্স ধরলে বাকিটা কি 7.85 মাইনাস এক্স। তাহলে আমি এখানে ভি এর মান বের করতেছি, তাহলে ভি এর মান কত আসতেছে তোমার 7.85 মাইনাস এক্স ইন্টু 22.4 ডিভাইডেড বাই 84 করলে আমাদের এখানে V2 মান পাচ্ছি। পার্টিসিপেন্ট কয়জন, তাহলে আমরা কি পাচ্ছি এখানে V2 মান পাচ্ছি। ওকে, তাহলে দেখো এই যে V1 আর এই যে V2 মান পাবো, এটা মান দুটো মান কিন্তু তোমার দেওয়া আছে কত, এই যে 1.84 লিটার। ঠিক আছে, 1.84 লিটার। তাহলে আমরা দুটো ভি মান পাইছি, তাহলে আমাদের এখানে বলছে কি দেখো দুটোরই আমি কার্বন ডাইঅক্সাইডের মান পাইছি, যে এখান থেকে আমার কার্বন ডাইঅক্সাইড কতটুকু উৎপন্ন হচ্ছে আর এখান থেকে তোমার কার্বন ডাইঅক্সাইড কতটুকু উৎপন্ন হচ্ছে, দুইটার মিলে তো ম্যাস কিন্তু আমার দেওয়া আছে, যে কার্বন ডাইঅক্সাইড কত 1.84 লিটার। তাহলে দেখো আমাদের সমীকরণ থেকে করতে পারি যে কিরকম, যে এখান থেকে সমীকরণ কি পাইছি 22.4 এক্স ডিভাইডেড বাই 100 প্লাস এখানে সমীকরণটা কি পাচ্ছি যে 7.85 মাইনাস এক্স ইন্টু 22.4 ডিভাইড বাই 84 ইকুয়ালস টু কত 1.84 লিটার। তাহলে এখান থেকে আমরা যদি এক্স এর ভ্যালু বের করতে পারি, মানে ওই যে সমীকরণ থেকে যদি আমরা এক্স এর ভ্যালু পাই, তাহলে আমরা কি পাচ্ছি আমার ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ পেয়ে যাচ্ছি। কারণ কি আমার ক্যালসিয়াম কার্বনেটকে আমরা কি ধরছিলাম এক্স ধরছিলাম, তাহলে আমরা এক্স এর মান পাবো। ঠিক আছে, আর ওই এক্স এর মান থেকে আমরা তাহলে এটাকে আমরা কি পাচ্ছি ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ পাইছি, তাহলে আমাদের এখানে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ আমরা পেয়ে গেছি। তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট কতটুকু হবে, যে আমার 7.85 এখানে যে ভ্যালুটা পাবো
তাহলে এটা আমার কি পাচ্ছি, অ্যান্সারটা পাবো এটা তোমার ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণ। ঠিক আছে, ম্যাথটা ঐকিক নিয়মে করলে অনেক বড় হয়, 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠার ম্যাথ। বাট দেখো দুটো সমীকরণ বের করছি, সমীকরণ বের করে জাস্ট ইকুয়েশন বিল্ড আপ করে এক্স এর মান ভ্যালু বের করে ফেলছি, বাস আমাদের অ্যান্সারটা বের হয়ে আসতেছে। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছো। আর কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কোশ্চেন করবা। আর হচ্ছে তোমাদের হচ্ছে এখন 5 মিনিট ব্রেক, 5 মিনিট ব্রেকের পরে আমরা আবার সামনের দিকে আগাবো। ঠিক আছে, 5 মিনিট ব্রেক। তো হচ্ছে আমাদের হ্যাঁ একজন কোশ্চেন করছে যে ম্যাথগুলো ক্যালকুলেশন গুলো কিভাবে খুব দেরি হবে কিনা, কত ফাস্ট। এটা তোমার টোটালের জন্য প্র্যাকটিসের উপরে, তুমি যত যত বেশি প্রশ্ন ব্যাংক সলভ করবা, যত বেশি তুমি হচ্ছে কোশ্চেন সলভ করবা, তোমার ম্যাথগুলো তত হাতে আসবে, তত ফাস্ট তুমি ম্যাথগুলো করতে পারবা। আচ্ছা, সো এবার আর তো কোনো কোশ্চেন নেই। আর রেকর্ড কবে পাবা বা আদার্স যে কোশ্চেন গুলো আছে এগুলো তোমাদের কোচিং তোমাদেরকে প্রোভাইড করবে, অ্যান্সার গুলো এগুলো তোমার ব্রাঞ্চ ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করবা। ঠিক আছে, ক্লাস রেকর্ডিং এর ব্যাপারে কবে পাবো বা এক্সামের প্রসিডিওর কি, এক্সাম কখন হবে না হবে কিভাবে হবে, তোমরা এগুলো তোমাদের ব্রাঞ্চ ম্যানেজারের সাথে ফোন দিয়ে কোনো কিছু কন্ট্যাক্ট করবা। এই ব্যাপারে আমাদের মানে আমি কিছু বলতে পারবো না অ্যাটলিস্ট। ঠিক আছে, তো তোমরা তোমার কন্ট্যাক্ট রাখবা ব্রাঞ্চ ম্যানেজারের সাথে। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমরা আরেকটা ম্যাথ করবো, ভেজালের ম্যাথ। ঠিক আছে, ভেজালের ম্যাথ খেয়াল করো, ভেজাল বা বিশুদ্ধতা, ভেজাল বা বিশুদ্ধতা। আচ্ছা, এই ভেজাল বা বিশুদ্ধতার মধ্যে একটা মারপ্যাচ আছে। মারপ্যাচটা কিরকম, যে কোশ্চেনটা অনেকে ধরতে একটু প্রবলেম হয়। কিরকম প্রবলেম হয় দেখো, এখানে একটা মানে কথার একটা মারপ্যাচ আছে, যেটা বললাম যে তুমি চিন্তা করো যে ডাব্লু গ্রাম ভেজাল যুক্ত চুনাপাথর, আর আরেকটা বলা আছে ভেজাল যুক্ত ডাব্লু গ্রাম চুনাপাথর। একটু ডিপলি চিন্তা করে দেখো, দুটো কিন্তু কথা কিন্তু আলাদা আলাদা। ম্যাথে যখন করতে যাও তখন অনেকে এই জিনিসটা বুঝে না, মানে ভাগ করেই ম্যাথ শুরু করে দেয়। কিন্তু এখানে যে একটা বাংলা কথার মার প্যাচ আছে, খেয়াল করো। প্রথমটা কি বলছে, ডাব্লু গ্রাম ভেজাল যুক্ত, মানে তোমার এখানে ডাব্লু মানে ভেজালের মান দেওয়া আছে, কতটুকু ভেজাল আছে। আর এখানে তোমার কিন্তু সেকেন্ডটা কি বলছে, ভেজাল যুক্ত ডাব্লু গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। এখানে তোমার ভেজালের মান দেওয়া নাই, এখানে কার মান দেওয়া আছে, ক্যালসিয়াম কার্বনেটের মান দেওয়া আছে। ঠিক আছে, তো এই ভেজালের ম্যাথ যখন করবা তখন হচ্ছে এই বাংলা কথাটা একটু ভালো মতো নোটিস করবা, যে আমাকে অ্যাকচুয়ালি কিসের মান দিছে, কার মান বের করতে হবে। আমার এখানে দেখো ডাব্লু গ্রাম ভেজাল যুক্ত, মানে এখানে আমার ভেজালের মান দেওয়া আছে। আর এখানে আমাকে বলছে ভেজাল যুক্ত ডাব্লু গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, এখানে আমার ভেজালের মান দেওয়া নাই। অনেক সময় এটা কোশ্চেন ধরতে একটু প্রবলেম হয়, মানে ওই অ্যাডমিশন টেস্ট এক্সামের সময় খুব টাইমের একটা ডিপেন্ড থাকে, টাইমের একটা লিমিটেশন থাকে। তো ওই টাইমের মধ্যে এই তাড়াতাড়ি কোশ্চেন পড়তে গেলে দেখবো যে এই জিনিসটা তো একটু কি বলো এটাকে, একটু পেঁচাই ফেলবা। তো এই ব্যাপারটা যেন না পেঁচাও, তো একটু ভালো মতো কোশ্চেনটা নোটিস করবা যে কোশ্চেন আমার কি চাইছে। আচ্ছা, সো এখন একটা ম্যাথ দেখি, এই ভেজাল বা বিশুদ্ধতার ম্যাথ, এই রাসায়নিক সমীকরণ ভিত্তিকের সূত্র ইউজ করবো এই দুইটা। আচ্ছা, তাহলে কোশ্চেনটা কি, যে আমাকে কোশ্চেনটা বলছে যে ভেজাল যুক্ত, ভালো মতো কোশ্চেন করবা, বলছে ভেজাল যুক্ত 15.82 গ্রাম চুনা পাথর এর ও হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশিয়ে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমাকে বলছে 750 মিলিমিটার পারদ চাপে 2.53 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া গেল। কি চাইছে, চুনা পাথরের ভেজালের মান চাইছে, মানে ভেজালের পরিমাণ চাইছে। ভেজাল ইকুয়ালস টু হোয়াট। দেখো কোশ্চেনটা কিভাবে সলভ করব। এখানে আমার কার কার বিক্রিয়া হচ্ছে, ক্যালসিয়াম কার্বনেটের সাথে কার রিঅ্যাকশন দিচ্ছি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের।
তাহলে ক্যালসিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড ইকুয়ালস টু ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড। সমতাকরণ করলে 2। এটাই বলছি, মানে কোশ্চেনটা আমি পড়ে অ্যান্সার লিখতেছি। মানে তোমরা এভাবেও কোশ্চেন অর্ধেক করবা, যা চাইছে আগে লিখবা, দেখবো ধাপে ধাপে করতে গেলে অ্যান্সার বের হয়ে আসতেছে। তো বলছে ভেজালযুক্ত 15.82 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ও HCl মিশিয়ে, এই যে দুটো বিক্রিয়ক আমি বিক্রিয়া করছি, আমি সমতাকরণ করছি। আচ্ছা, তাহলে এখানে তোমার কার কি ম্যাথ দেওয়া আছে? তোমার কার্বন ডাইঅক্সাইডের ডাটা দেওয়া আছে, কার্বন ডাইঅক্সাইডের ডাটা দেওয়া আছে। কি কি দেওয়া আছে? এখানে তোমার ভি দেওয়া আছে, এখানে তোমার পি দেওয়া আছে, এখানে তোমার টি দেওয়া আছে। আচ্ছা, আর কি দেওয়া আছে? তোমার ক্যালসিয়াম কার্বনেটের কি দেওয়া আছে? ডাব্লু দেওয়া আছে। তাহলে এতক্ষণ যে ম্যাথ করলাম আমার সাথে, সবাই বুঝতে পারতেছো যেখানে আমরা মোল সংখ্যার, মানে এখানে আমরা ফার্স্টে কার রিলেশন বিল্ড আপ করবো। তোমার হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট আর কার্বন ডাই অক্সাইডের। তাহলে রিলেশন বিল্ড আপ করি, এন ক্যালসিয়াম কার্বনেট ইকুয়ালস টু এন কার্বন ডাই অক্সাইড, দুটোরই কি দেবো 1:1 সহগ, মানে 1 সহগ। তাহলে আমার রেশিও কি আসতেছে 1:1। তাহলে এটা কেটে দিলাম। আমার ক্যালসিয়াম কার্বনেট কিসের মান দেওয়া আছে? ডাব্লু মান দেওয়া আছে। কোন সূত্র ইউজ করব? W/M। কার্বন ডাইঅক্সাইড কিসের মান দেওয়া আছে? টেম্পারেচার দেওয়া আছে, প্রেসার দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে। কোন সূত্র ইউজ করব? দিস ওয়ান। কত? PV ডিভাইডেড বাই RT। ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আসো মানটা বসাই। তোমার ডাব্লুর মান চাইছে, এই যে ভেজাল, আমরা তো ভেজালের মান বের করবো, তাহলে একটু খেয়াল করো। আগে আমরা ডাব্লু মানটা বের করি। তাহলে ডাব্লু ইকুয়ালস টু আণবিক ভর কত ক্যালসিয়াম কার্বনেটের? 100। পি এর মান কত দেওয়া আছে? মিলিমিটার পারদ চাপে দেওয়া আছে। আমরা কি করব? তোমার হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার সিস্টেমে নিয়ে আসবো। তাহলে তোমার পি এর মান কত? 750। এটিএম এ কনভার্ট করলে 760 দিয়ে ভাগ করতে হয়। আচ্ছা, ভি এর মান কত দেওয়া আছে? 2.53 লিটার। এটা কনভার্সন করতে হবে না, কারণ লিটারই দেওয়া আছে। আর তোমার হচ্ছে ডিভাইডেড বাই আর টি 0.0821। টি এর মান কত কত বলছে? 37 ডিগ্রি। তাহলে 273 প্লাস 37 কত হয়? 310। তাহলে এখান থেকে জাস্ট ডাব্লু মান বের করলে আমার এই ডাব্লু মানটা কিসে আসবে? কে মান কিসের মান? ক্যালসিয়াম কার্বনেটের মান। এই ক্যালসিয়াম কার্বনেটটা কি আমার বিশুদ্ধ। কেন বিশুদ্ধ পাবো? খেয়াল করো ব্যাপারটা তোমার কেন বিশুদ্ধ। এখন দেখো, আমার এতটুকু পরিমাণে ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করতেছে, কিন্তু ক্যালসিয়াম কার্বনেট দেওয়া আছে কতটুকু? 15.82 গ্রাম। তাহলে এখান থেকে যে মানটা পাবো, এই থেকে এই মানটা মাইনাস করলেই আমার ভেজালের মান পাবো। কারণ কি, ওই অবশিষ্ট যে মানটা ওটা তো ভেজাল, এই জন্য সে বিক্রিয়া করে নাই। কারণ কোশ্চেন তো আমার বলে দিছে যে ভেজাল যুক্ত। তাহলে ভেজাল যুক্ত 15.82 গ্রাম। তাহলে তুমি এখানে ক্যালকুলেশন করে দেখবা, এখানে তোমার আসবে 9.8 গ্রাম আসবে। তাহলে এই 9.8 গ্রাম কি বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট। তাহলে বাকি রিমাইন্ডার যা আছে ওইটা আমার কি ভেজাল। তাহলে আমাদের কোশ্চেন চাইছে কি? ক্যালসিয়াম কার্বনেটের ভেজালের পরিমাণ চাইছে। তাহলে 15.82 মাইনাস 9.8, এটা মাইনাস করলে যা আসবে ওটা তোমার হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। কয়লাইনে করছি ম্যাথটা? 1 1 2 3 থেকে 4 লাইনের মধ্যে ম্যাথটা সলভ করে ফেলছি। ঠিক আছে। এগুলো তোমার ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন যেসব ইউনিভার্সিটি তোমার রিটেন পরীক্ষা, সেই রিটেনে তোমরা হচ্ছে এগুলো করতে পারবা। ঠিক আছে, রিটেনে এক্সামের রিটেনে তোমার এই ম্যাথগুলো আসে। ঠিক আছে। আচ্ছা, এবার আশা করি সবাই বুঝতে পারছো। যদি কারো কোনো সমস্যা থাকে, কারো কোনো প্রবলেম থাকে, বা যে কোনো কিছু ধরনের কোশ্চেন বা প্রবলেম আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আমি কমেন্ট দেখে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। তোমরা জানো যে করোনা প্যান্ডামিকের কারণে তোমাদের হচ্ছে সামনাসামনি বসে ক্লাস নেওয়াটা হচ্ছে না। তোমরা সামনাসামনি বসে ক্লাস করলে আরো বেশি ইন্টারেক্ট করতে পারতা, আরো বেশি আমার সাথে কোশ্চেন করতে পারতা। আমিও তোমাদের সাথে মানে তোমাদেরকে দেখে ক্লাস করাতে পারতাম। ক্লাস একটা মজা 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 হইতো আর কি। ঠিক আছে। এখন মনে করো যে আমার সামনে কেউ নাই, আমি একা একা, আমার সামনে শুধু ক্যামেরা আছে, আমি একা একা ক্লাস করতেছি, মানে ক্লাস করাচ্ছি। ঠিক আছে, মানে কাইন্ড অফ রোবটের মতো। তো যাই হোক, তারপরেও আমাদের সবকিছু মেনে নিয়ে চলতে হবে। ঠিক আছে। তো আমাদের যে প্রতিবন্ধকতা যা আছে এগুলাকে ওভারকাম করেই আমাদের অ্যাডমিশন টেস্টের ওই যুদ্ধে নামতে হবে। ঠিক আছে। তো সবাই মানে হার্ড এন্ড সোল ট্রাই করবা এবং বাসায় খুব ভালো মতো পড়াশোনা করবা। এবং আমি যে লেকচার গুলো দিচ্ছি, আমি কিন্তু সিকোয়েন্স ওয়াইজ আসছি। আমি কিন্তু প্রথমে বলে আসছি
যে ক্লাস শেষে তুমি তোমার খাতার পেজগুলো উল্টায় দেখবা তোমার সিকোয়েন্স ওয়াইজ সুন্দর করে রাখা আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে খেয়াল করো, এই যে আমাদের সিকোয়েন্স গুলা যখন তুমি চ্যাপ্টার 3 করবা পরিমাণগত রসায়ন, তখন আমার এই লেকচারটা সবাই সামনে নিয়ে বসবা, তাহলে আশা করি অনেক প্রবলেম তোমাদের সলভ হয়ে যাবে। তাহলে এতক্ষণ ম্যাথ করে আমার সাথে ম্যাথ করতেছো, একটা জিনিস বুঝতেছো যে যা ম্যাথ করতেছি সব এই দুইটার উপরে, এই যে দুটো সূত্রের উপরে। তো দেখো অনেক ছোট করে আসতেছে আমাদের। আচ্ছা, তাহলে গেল ভাই, জানতে কোনো কমেন্ট আসছে নাকি? আসে নাই? আচ্ছা, তাহলে দেখো এই ভেজালের ম্যাথ শেষ। এবার আমরা একটা ম্যাথ করব, সেটা তোমার হচ্ছে সংকর ধাতুর সংযুক্তির নির্ণয়। এটা একটু মানে একটু টিপিক্যাল, যদি কোশ্চেন একটু হার্ড করে, ঠিক আছে, মানে এভারেজ আর কি। তো আমরা দেখো ম্যাথটা করি, সংকর ধাতুর নির্ণয়, সংযুক্তি নির্ণয়। এটা টপিকের নাম, হেডিং দিবা এটা, সংকর ধাতুর সংযুক্তি নির্ণয়। আচ্ছা, তাহলে কোশ্চেন দেখো, বলছে কোশ্চেনটা আমি এখানে লিখে দিচ্ছি যে 10 গ্রাম ভাইব্রেনিয়াম একটা সংকর, এটা তোমার কার মিশ্রণে, জিঙ্ক প্লাস কপারের মিশ্রণে। ভাইব্রেনিয়াম একটা সংকর ধাতু, তো এই ভাইব্রেনিয়ামটা তোমার হচ্ছে কপার প্লাস জিঙ্কের সমন্বয়ে গঠিত। তাহলে ভাইব্রেনিয়াম এই সংকর ধাতুতে সালফিউরিক অ্যাসিড মিশে 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 250 মিলিমিটার পারদ চাপে 3240 মিলিমিটারে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। ম্যাথটা সবাই ভালো মতো খেয়াল করবা, আমরা কোশ্চেনে ধাপে ধাপে কোশ্চেন করবো, ধাপে ধাপে ম্যাথটা করবো, ঠিক আছে? তাহলে ম্যাথ সলভ করতে সুবিধা হয়। তাহলে আমাকে বলছে এই যে ভাইব্রেনিয়াম আয়নে এই কপার আর জিঙ্কের শতকরা সংযুক্তি নির্ণয় করতে বলছে। কোশ্চেনটা দেখে অনেকের অবাক লাগতেছে যে ভাই এই ম্যাথ জীবনে করি নাই, বা এই ম্যাথ পারি না, বা এই ম্যাথ কিভাবে অ্যান্সার করতে হয়, বা এই জিনিসটা কি। তাহলে এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করবো খুব ইজি ওয়েতে। খেয়াল করো, এখানে আমাকে কি বলা হয়েছে, ভাইব্রেনিয়াম সংকর ধাতু বলা হয়েছে। তো আমি কি বলছি, ভাইব্রেনিয়াম সংকর ধাতু কি, কপার প্লাস জিঙ্কের সমন্বয়ে গঠিত। এর সাথে তোমার কি বিক্রিয়া দিচ্ছে, তোমার সালফিউরিক অ্যাসিড মিশাইছে। তাহলে তোমার এই ভাইব্রেনিয়াম আয়নের মধ্যে তোমার জিঙ্ক আছে, তাহলে জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড কি হবে, জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। আবার কি কপারের সাথে বিক্রিয়া করতেছে, কারণ ভাইব্রেনিয়াম আয়নের মধ্যে তোমার কপারও আছে, তাহলে কপারের সাথে তোমার সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া হবে, হবে না। কারণ কি, কপার রিঅ্যাক্টিভিটি সিরিজে, সক্রিয়তা সিরিজে হাইড্রোজেনের নিচে, তাহলে এখানে প্রতিস্থাপন বিক্রিয়া হয় না। এটা তো ক্লাস 8 পড়ে আসছো, ওই যে তোমার শতকরা কি যে সক্রিয়তা সিরিজ, সক্রিয়তা সিরিজে তো দেখছো, তোমরা জানো যে কপার এখানে প্রতিস্থাপিত করতে পারে না। তাহলে একটা জিনিস খেয়াল করো, কোশ্চেনটা এবার পড়ি। 10 গ্রাম ভাইব্রেনিয়াম আয়নে সালফিউরিক অ্যাসিড মিশালে যতটুকু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, তাহলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে শুধুমাত্র তোমার এই বিক্রিয়ার মাধ্যমে। কপার থেকে তুমি কোনো হাইড্রোজেন গ্যাস পাবা না। তার মানে এখানে আমার রিলেশন বিল্ড আপ করতে হবে কার কার, জিঙ্ক আর হাইড্রোজেনের। কারণ কপারের সাথে আমি করতে পারতেছি না, কারণ কপার তো আমার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারতেছে না। তাহলে আমরা রিলেশন বিল্ড আপ করবো, ঠিক আছে, কার কার, জিঙ্ক আর কপারের, সরি হাইড্রোজেনের। সমীকরণে কি ওয়ান, এখানে কি সমাধান করলে 1 1 থাকে, তাই না? তাহলে আমার জিঙ্কের কিসের মান দেওয়া আছে, জিঙ্কের মান দেওয়া আছে তোমার জিঙ্কে দেখো ডাব্লু, আমরা যদি এখানে বসাই জিঙ্ক ডাব্লু বাই এম ইকুয়ালস টু এন কত দেওয়া আছে, এর কি কি মান দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে, পি দেওয়া আছে, ভি দেওয়া আছে। তোমরা আবারও বলতেছি, তোমরা বুঝতেছো যে কোন ম্যাথ কোন সূত্র ইউজ করবো আমরা, এটা। তাহলে আমার এন ইকুয়ালস টু দিলে কি হবে, পিভি ডিভাইডেড বাই আর টি। তাহলে তোমার ডাব্লু এর মান কত বের করতে হবে নাকি, এখানে ডাব্লু মানটা বের করব। এম এর মান কত, জিঙ্কের পারমাণবিক ভর কত 65.4, পি এর মান কত তোমার কত দাও 250 না, হ্যাঁ 250 ডিভাইডেড বাই কত 760, এই যে এটিএম নিয়ে আসছি মিলিমিটার পারদ চাপ থেকে
এটিএমে নিয়ে আসছি। ভি এর মান কত? ভি দেওয়া আছে তোমার 3240 ml, তাহলে এটাকে আমরা কি করব, লিটারে নিয়ে আসবো। তাহলে কত আসছে তোমার 3.24 ডিভাইডেড বাই আমার আর এর মান কত 0.0821। আচ্ছা, আর টি এর মান কত বলছে তোমাকে 27°C টেম্পারেচার, তার মানে কত 300 কেলভিন। তাহলে এখান থেকে আমার ডাব্লিউ মানটা কত আসতেছে, ক্যালকুলেশন করলে তোমার ডাব্লিউ মান আসবে তোমার 8.5 গ্রাম। তাহলে এটা কার কার মান? জিঙ্কের পরিমাণ পাইছি, মানে জিঙ্কের ডাব্লিউ পাইছি। কিন্তু তোমার এই ভাইব্রেনিয়াম আয়ন, ভাইব্রেনিয়াম ধাতুটা কত দেওয়া আছে 10 গ্রাম। 10 গ্রামের মধ্যে তোমার জিঙ্কের পরিমাণ কত পাইছি 8.5 গ্রাম। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করো, কোশ্চেন তো মুছে দিলাম, সবাই তো মনে হয় কোশ্চেন তুলছো। আচ্ছা, তাহলে আমাদের এখানে দেখো কি পাইছি 8.5 গ্রাম জিঙ্ক পাইছি 10 গ্রাম ভাইব্রেনিয়ামের মধ্যে। তাহলে 10 গ্রামের মধ্যে ভাইব্রেনিয়াম আয়ন পাইছি কতটুকু, ভাইব্রেনিয়াম মানে 10 গ্রাম ভাইব্রেনিয়ামের মধ্যে আমি জিঙ্ক পাইছি কতটুকু 8.5 গ্রাম। কিন্তু আমাকে বের করতে বলছে কি শতকরা সংযুক্তি, মানে আমাদেরকে 100তে বের করবো। তাহলে 100তে কত হবে 85%, তাই না? তাহলে বাকিটা কি আমার কপারের পরিমাণ, তাহলে 100 মাইনাস 85 15%। তাহলে সংযুক্তি কত 15% কপার 85% জিঙ্ক। বাস, শতকরা সংযুক্তি বের করে ফেলছি। কোনো কমেন্ট? আচ্ছা, তাহলে দেখো এখানে তোমার হচ্ছে ম্যাথটা সবাই বুঝতে পারছি নিশ্চয়ই, কারণ যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো। তাহলে দেখো শতকরা সংযুক্তির এই ম্যাথগুলো আমরা খুব ইজিলি বের করতে পারি এই যে সমীকরণ ইউজ করে। আমরা এটা কোন জায়গায় ইউজ করছি, এই যে এখানে সমীকরণ, এই যে এখানে ইউজ করছি এই যে এই রিলেশন বিল্ড আপ করতে। আর এই রিলেশন বিল্ড আপ করতে হলে মনে রাখবা সবসময় সমতাকরণটা তোমার হচ্ছে অ্যাকুরেটলি করতে হবে। একটু খেয়াল করবা, যদি বাই চান্স তোমার এই সমীকরণ করতে ভুল হয় তাহলে কিন্তু ম্যাথ ভুল, তাহলে তোমার সমীকরণ কিন্তু মিলবে না। আচ্ছা, তাহলে এই সমীকরণ ভিত্তিকের লাস্ট ম্যাথ লিমিটিং বিক্রিয়ক, যেটা আমাদের আসে পরীক্ষায়। ওকে, এবার নেক্সট হেডিং দেবা লিমিটিং বিক্রিয়ক। আচ্ছা, কপার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে না কেন? দেখো বাবা, সালফিউরিক অ্যাসিড তোমার রিঅ্যাক্টিভিটি সিরিজ ক্লাস 8 এ 9 এ পড়ছো না, যে রিঅ্যাক্টিভিটি সিরিজ সক্রিয়তা সিরিজ। সক্রিয়তা সিরিজে তোমার জিঙ্ক কি হাইড্রোজেনের উপরে, কপার কি হাইড্রোজেনের নিচে। কারণ আমরা জানি যে উপরের মৌলগুলো নিচের মৌলকে প্রতিস্থাপিত করতে পারে, কিন্তু কপার হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে না, কারণ কপার সক্রিয়তা সিরিজে কপার তোমার হচ্ছে হাইড্রোজেনের নিচে। তাহলে এর জন্যই কপার তোমার হচ্ছে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে না। অর্থাৎ এখানে তোমার সালফিউরিক অ্যাসিডকে থেকে তোমার হচ্ছে হাইড্রোজেনকে সরায় যে কপার সালফেট হবে, এটা পসিবল না। ঠিক আছে, বিকজ অফ এই কপার হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে না। কারণ প্রতিস্থাপিত করার একটা তো চার্ট আছে, মানে কে কাকে প্রতিস্থাপিত করতে পারে। এর জন্য তোমার দেওয়া আছে তোমার সক্রিয়তা সিরিজ। ঠিক আছে, এটা ক্লাস 8 এ ছিল, ক্লাস 8 9 এ দেখবা 8 9 এর বইতে বা গুগলে সার্চ করলে বাবা যে রিঅ্যাক্টিভিটি সিরিজ, যে কে কাকে প্রতিস্থাপিত করতে পারে। জিঙ্ক হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে, বাট কপার পারে না। ওকে, আর কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারো। নেক্সট হেডিং দাও লিমিটিং বিক্রিয়ক। আমাদের টাইম শেষের দিকে, আমাদের এখনো 4 মিনিটের বাকি আছে, একটু ফাস্ট করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, এটা হচ্ছে আমাদের এই টাইপগুলোর মধ্যে লাস্ট টাইপ। তো লিমিটিং বিক্রিয়ক, তো খেয়াল করো লিমিটিং বিক্রিয়ক এখন আমাদের অনেক ধরো, তাহলে ভাই একটা কোশ্চেন নরমালি বেসিক চিন্তা করো যে লিমিটিং বিক্রিয়ক কাকে বলে, কোন ম্যাথটা আমার লিমিটিং বিক্রিয়ক সেটা আমরা কিভাবে বুঝবো। খেয়াল করো, মানে মানে ধরো কোশ্চেনে দেওয়া আছে ম্যাথ দেওয়া আছে, তাহলে কিন্তু এটা কোন টাইপের ম্যাথ সেটা আমরা ম্যাথটা কিভাবে বুঝবো। লিমিটিং বিক্রিয়কের ম্যাথ তখনই হবে দেখবা যখন কোশ্চেনে তোমার দুইটা বিক্রিয়কের মান দেওয়া আছে। যখন তোমার দুইটি বিক্রিয়কের মান দেওয়া থাকবে, দুইটি বিক্রিয়কের যখন মান দেওয়া থাকবে তখন বুঝবা যে ওটা লিমিটিং বিক্রিয়কের ম্যাথ। ঠিক আছে, এখন এত ম্যাথের মধ্যে তুমি কোনটা কোন ক্যাটাগরির ম্যাথ এটা কিন্তু বোঝাটা একটু টাফ। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে,
মানে আমাদের লিমিটিং বিক্রিয়কের ম্যাথ কোনটা সেটা বোঝার টেকনিক কি? টেকনিকটা হচ্ছে তোমার বিক্রিয়কের মান যদি দুইটা বিক্রিয়কের মান যদি দেওয়া থাকে তাহলে সেটা আমার হবে লিমিটিং বিক্রিয়কের ম্যাথ। আচ্ছা, তাহলে দেখো জিনিসটা কি, a ইন্টু এ প্লাস বি ইন্টু বি ইকুয়ালস আমাদের কি হচ্ছে সি। তাহলে আমাদের এখানে ওই যে রাসায়নিক সমীকরণের ওই যে স্টোইকিওমেট্রিক ফর্মুলা ইউজ করে আমরা কি পাচ্ছি, এন এ ডিভাইডেড বাই এ সহগ, আর এখানে কি এন বি ডিভাইডেড বাই বি ইকুয়ালস টু কি আসতেছে সি, তাই না? আচ্ছা, তুমি চিন্তা করো, এখন তোমার যদি এ এর পরিমাণ বেশি দেওয়া থাকে, বি এর পরিমাণ কম দেওয়া থাকে, ঠিক আছে, ধরো এখানে তোমার রেশিওটা যদি সমান থাকে, যদি রেশিও সমান হয়, যদি তোমার এর পরিমাণ বেশি দেওয়া থাকে, মানে একদম হাজার হাজার টন দেওয়া আছে, কিন্তু তোমার বি এর পরিমাণ কম দেওয়া আছে, তাহলে লিমিটিং বিক্রিয়ক কোনটা হবে? বি হবে। লিমিটিং বিক্রিয়ক কাকে বলে? আমার রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়কটি সবার আগে শেষ হয়ে যায়, অর্থাৎ যার কোনো অবশিষ্ট থাকে না, অর্থাৎ তার পরিমাণ কম দেওয়া থাকে। তাহলে আমার যদি এখানে এর পরিমাণ বেশি দেওয়া থাকে আর বি এর পরিমাণ যদি কম দেওয়া থাকে, তাহলে আমাদের লিমিটিং বিক্রিয়ক কোনটা? লিমিটিং বিক্রিয়ক হচ্ছে আমাদের বি। একটা ম্যাথ করলে আরো ক্লিয়ার হবা, ঠিক আছে? অর্থাৎ আমাদের সবাই জানি যে লিমিটিং বিক্রিয়ক কাকে বলে, যে যার পরিমাণ কম দেওয়া থাকে বা বিক্রিয়া শেষে যার অবশিষ্ট থাকে না, সে হচ্ছে তোমার লিমিটিং বিক্রিয়ক। আচ্ছা, গেল ম্যাথ। দেখো ম্যাথটা হচ্ছে এরকম, যে তোমাকে বলা হয়েছে যে 10 গ্রাম হাইড্রোজেন এবং 64 গ্রাম অক্সিজেন, সোজা একটা বিক্রিয়া করাচ্ছি, মিলে কত গ্রাম পানি উৎপন্ন হবে? ওয়াটার ইকুয়ালস টু ওয়াট। আচ্ছা, তাহলে দেখো আমি তোমাকে বলছিলাম কি, লিমিটিং বিক্রিয়ক ম্যাথ করার চেনার উপায় কি, তোমার বিক্রিয়কের দুটারই পরিমাণ দাও থাকবে। তাহলে বিক্রিয়াটা কি আমার, হাইড্রোজেন প্লাস অক্সিজেন ইকুয়ালস টু কি হচ্ছে পানি। আমি খুব ইজি এক্সাম্পল দেখাচ্ছি এটা, হ্যাঁ? আচ্ছা, সমতাকরণ করলে কি হয়, 2 2। আচ্ছা, তাহলে এখানে তোমার হাইড্রোজেন, এখানে খেয়াল করো, ডাব্লিউ বাই এম, ডাব্লিউ মান কত দেওয়া আছে, হাইড্রোজেন কত 10 গ্রাম, আণবিক ভর কত হাইড্রোজেনের 2, দুইটা দেওয়া আছে, ডিভাইড বাই সহগ কত 2। এটা কি তোমার ডাব্লিউ বাই এম, এখানে এই রুল ইউজ করছি, আর এই যে সহগটা নিচে নিয়ে আসছি, সমীকরণ ওই যে সমীকরণ বিল্ড আপ করতেছি। অক্সিজেনের কত দেওয়া আছে 64, আণবিক ভর কত 32, ডিভাইড বাই কত 1, কারণ সহগ তো এখানে 1, তাই না? আচ্ছা, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমাদের মান কত পাচ্ছি 2.5, এটাকে করলে কত পাচ্ছি 2। তাহলে আবার বেশি পরিমাণ দেওয়া আছে কোনটা, হাইড্রোজেন বেশি দেওয়া আছে, তাহলে আমাদের হাইড্রোজেন বেশি দেওয়া আছে, তাহলে লিমিটিং বিক্রিয়ক কে, অক্সিজেন। তাহলে তোমার এখানে লিমিটিং বিক্রিয়ক কে, অক্সিজেন। তাহলে আমাদের এই যে এখন বলছে যে কত গ্রাম পানি উৎপন্ন হবে, তার মানে কি আমাদের বিক্রিয়াতে যতক্ষণ পর্যন্ত তোমার লিমিটিং বিক্রিয়ক ছিল ততক্ষণ পর্যন্ত তোমার পানি উৎপন্ন হয়েছে, লিমিটিং বিক্রিয়ক শেষ, তোমার পানি উৎপন্ন হওয়া শেষ। তাহলে আমাদের কাকে বেস ধরে পানির পরিমাণ নির্ণয় করব, লিমিটিং বিক্রিয়ককে বেস ধরে। লিমিটিং বিক্রিয়ক কাকে পাইছি, অক্সিজেন, তাহলে অক্সিজেনকে বেস করে আমি পানির পরিমাণ বের করব। হাইড্রোজেনকে কেন না, কারণ যতক্ষণ পর্যন্ত বিক্রিয়াতে অক্সিজেন ছিল ততক্ষণ পর্যন্ত পানি উৎপন্ন হয়েছে, অক্সিজেন শেষ পানি উৎপন্ন হওয়া বন্ধ। তার মানে অক্সিজেনের উপর বেস করে আমি পানির পরিমাণ নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের সমীকরণ কি হয়, 32 গ্রাম থেকে কতটুকু পানি উৎপন্ন হয়, 36 গ্রাম, কারণ এটা ভর কত 36, এই যে 32, তাহলে 32 গ্রাম থেকে উৎপন্ন হয় আমার 36 গ্রাম পানি। তাহলে আমাদের 1 গ্রাম থেকে কত, আর 64 গ্রাম থেকে কত, ঠিক আছে? 64 গ্রাম থেকে তোমার কতটুকু হবে, 72 গ্রাম পানি, অ্যান্সার। তাহলে দেখো এটা তো হচ্ছে লিমিটিং বিক্রিয়কের ম্যাথ। এই ম্যাথগুলো করতে হলে আমাকে আগে লিমিটিং বিক্রিয়কটা বের করে নিয়ে এসে তারপর আমাদের উৎপাদের পরিমাণ বের করতে হবে। আচ্ছা, তাহলে এই যে রাসায়নিক সমীকরণ ভিত্তিক সমস্যার প্রত্যেকটা টাইপের হাজারি নাক বইয়ের বা প্রত্যেকটা টাইপের ম্যাথ আমি একটা করে করাইছি, তো আশা করি এবার বইয়ের সব ম্যাথগুলো পারবা। এছাড়াও তোমাদের হচ্ছে ওই কোশ্চেন গুলা, আমি আবারও বলতেছি, শুধুমাত্র এই ক্লাস করেই তুমি যে অ্যাডমিশন টেস্টে ভালো করতে পারবে তা না, তোমাকে নিজের প্র্যাকটিস করতে হবে।
তোমাকে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে, তোমাকে এগুলো সময় দিতে হবে, ঠিক আছে? তো বাসায় আজকে বসে এই চ্যাপ্টারটা একটু পড়া ট্রাই করবা এবং দেখবা যে তোমার বিভিন্ন কোশ্চেন ব্যাংক আছে, কোশ্চেন ব্যাংকে কোশ্চেন সলভ করবা। যত একটা জিনিস মনে রাখবা, যত বেশি কোশ্চেন সলভ করবা তত তোমার পরীক্ষায় ফার্স্ট অ্যান্সার করতে পারবা। ঠিক আছে? কি বলছি যে যত বেশি তুমি কোশ্চেন সলভ করবা তত তাড়াতাড়ি তুমি অ্যান্সার করতে পারবা। যত কোশ্চেন কম সলভ করবা তুমি পরীক্ষা হলে যে হা করে বসে থাকবা, দেখবা যে তোমার ম্যাথ গুলো পারতেছো কিন্তু অনেক দেরি হচ্ছে, অনেক লেন্দি হচ্ছে, অনেক টাইম কিল হচ্ছে, কিন্তু তোমার তো এত টাইম নাই, তোমাকে ফাস্ট করতে হবে। এজন্যই আমাদেরকে কি করতে হবে, প্র্যাকটিসের উপর থাকতে হবে, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? ওকে, তাহলে এবার হচ্ছে একটা লাস্ট টপিক আছে আমাদের জারণ বিজারণ এই চ্যাপ্টারে, যেটা আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং জারণ বিজারণে তুমি দেখবা এই এইচএসসি তে যখন পড়ছো তোমার জারণ বিজারণের 10টা বিক্রিয়া ছিল মনে হয় না? হ্যাঁ 10টা বিক্রিয়া ছিল, যে আমাদের ঘুরে ফিরে 10টা বিক্রিয়া আসতো, তোমার জারণ বিজারণের সমতাকরণ করতে বলতো, ঠিক আছে? তাহলে আমরা এই জারণ বিজারণের সমতাকরণের আগে বইয়ে দেখবা জারকের লিস্ট আর বিজারকের লিস্ট দেওয়া দেওয়া আছে, একটা বইতে একটা চার্ট আকারে দেওয়া আছে। হাজারিনাকি বই বলো, আহসানুল কবিরের বইতে বলো, যে কোনো বইতেই বলো, এই জারণ বিজারণ টপিকের আগে একটা জারক বিজারকের চার্ট দেওয়া আছে, যে আমার উৎপাদের বিক্রয়কে তোমার জারক থাকলে কি উৎপন্ন হয়, বিজারকের ক্ষেত্রে সেম, কে কটা ইলেকট্রন ছাড়ে, ওগুলো দেওয়া আছে। তাহলে তোমাদের এই জারক বিজারকের চার্টটা মনে রাখতে হবে, ঠিক আছে? অর্থাৎ তোমার বিক্রিয়ার পূর্ববর্তী অবস্থায় তোমার কি থাকে, বিক্রিয়ার পরবর্তী অবস্থায় তোমার কোন আয়ন প্রডিউস করে, তো এইগুলো একটু মনে রাখতে হবে। কিন্তু এই জারক বিজারকের চার্টটা বইতে দাগ দিয়ে নাও, তাহলে তোমাদের পরবর্তীতে এটা পড়তে সুবিধা হবে, ঠিক আছে? আমি জাস্ট জারণ বিজারণের সমীকরণ একটা দেখাই, খেয়াল করবা। আমাদের কি দেওয়া আছে, তোমার হচ্ছে KMnO4 প্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস ফেরাস সালফেট। আমাকে বলছে এই বিক্রিয়াটা জারণ বিজারণ সমতাকরণ করতে। এখন ভাইয়া এই ম্যাথটা করতে 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা লাগে, কিন্তু অ্যাডমিশন টেস্টে এটা তো সম্ভব না। তো শর্টকাট কি? শর্টকাট অবশ্যই আছে, যেটা তোমার 1 মিনিটে বের করা যায়, ঠিক আছে? তো সেটা আমাদের কি, খেয়াল করো। আমাদের এখানে ফেরাস সালফেট, এখানে আমার Fe2 প্লাস, এই যে জারকের লিস্টে, ঠিক আছে, বা বিজারকের লিস্টে তুমি পাবা যে Fe2 প্লাস থাকলে তোমার উৎপন্ন হবে Fe3 প্লাস, এটা তোমার জারকের লিস্টে বা বিজারকের লিস্টে দেওয়া আছে। তাহলে তোমার Fe2 প্লাস থেকে উৎপন্ন হবে কি, Fe3 প্লাস। এই যে এখানে তোমার জারণ মান কত, 3 প্লাস। এটা আইডান কই থেকে পাইছি, জারক বিজারকের চার্ট থেকে পাইছি। এটা তোমার মনে রাখতে হবে যে Fe2 প্লাস থেকে উৎপন্ন হয় Fe3 প্লাস। আচ্ছা ভালো কথা, বাকি উৎপাদগুলো কিভাবে মনে রাখবো? দেখো, আমাদের মনে রাখতে হবে শর্টকাট, ধনাত্মক আয়ন গুলাকে 1 ধরবো, ঋণাত্মক আয়ন গুলাকে 2 ধরবো। তাহলে এই যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, এখানে পটাশিয়াম কত 1, ম্যাঙ্গানিজ 1, কারণ ম্যাঙ্গানিজ হলো ধনাত্মক আয়ন, ম্যাঙ্গানিজ 2 প্লাস, পটাশিয়াম প্লাস। অক্সিজেন কি 2, সালফিউরিক অ্যাসিড কত হবে প্লাস, ধনাত্মক, সালফেট কি মাইনাস। মনে রাখতে হবে রুলটা কি, যে প্রথমটা, এটা কি প্রথম বিক্রিয়ক, এটা কি দ্বিতীয় বিক্রিয়ক, প্রথম বিক্রিয়কের 1 এর সাথে পরের বিক্রিয়কের 2 এর বিক্রিয়া হবে। কি বলছি, প্রথম বিক্রিয়ার 1 এর সাথে পরের বিক্রিয়ার 2, 1 এর সাথে 2, 2 এর সাথে 1, অর্থাৎ প্রথম রিলেশনটা এভাবে বিল্ড আপ করতে হবে, প্রথমটার 1 এর সাথে পরেরটার 2, আর প্রথমটার 2 এর সাথে পরেরটার 1। তাহলে আমার কি হচ্ছে দেখো তো, 1 এর সাথে 2 পটাশিয়াম সালফেট প্লাস ম্যাঙ্গানিজ সালফেট প্লাস অক্সিজেনের সাথে তোমার কি হবে, হাইড্রোজেন, কি হবে তোমার পানি। বাস আমরা উৎপাদ পেয়ে গেছি। একটা 1 লাইনে করে ফেলছি, 1 লাইনে, একটা 1 পৃষ্ঠার ম্যাথ 1 লাইনে করে ফেলছি শর্টকাটে। তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে যে এই শর্টকাট এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে আমরা কি করব, এই বিক্রিয়াটা জাস্ট সমতাকরণ করব। সমতাকরণের ক্ষেত্রে আমরা কি করব, যেখানে তোমার 4 হাইড্রোজেন মানে 4 সালফিউরিক অ্যাসিড, এখানে তোমার 5 FeSO4, আর তোমার হচ্ছে 5/2 ফেরিক সালফেট, আর তোমার হচ্ছে হাফ পটাশিয়াম সালফেট, আর তোমার হচ্ছে 4H2O। দেখো সমতাকরণ হয়ে গেছে, জারক বিজারকের উৎপাদক পরিমাণ পেয়ে গেছি, সমতাকরণ পেয়ে গেছি।
এখন ভাইয়া এই জিনিসটা করতে কিন্তু অনেক টাইম লাগবে, যে আমি যেখানে বসাইছি, আমি দেখেন আমার আমার তো দেখে দেখে বুঝাইছি, ঠিক আছে? তাহলে দেখো এখানে তোমার 4, এখানে 5 বসাইছি, 5/2 বসাইছি, এখানে হাফ বসাইছি, এখানে 4 বসাইছি। এটা তো আমি আমার মতো বসাইছি, মানে আমি সমাধান করছি, আমার এখানে সলভ করা ছিল। কিন্তু তোমরা এখানে এটা কিভাবে করবা বা কিভাবে এত তাড়াতাড়ি করতে পারবা, ফার্স্ট করার জন্য ওই যে বললাম বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যে এখানে তোমার যত বিক্রিয়া যত তুমি ইয়ে করবা, তত ফার্স্ট তুমি সমাধান করতে পারবা। দেখো এক লাইনে পুরো ম্যাথ শেষ, ঠিক আছে? জাস্ট ধনাত্মক ঋণাত্মক ধরে এক লাইনে আমরা উৎপাদ বের করে ফেলছি, লাস্টে সমতাকরণ করছি। সমতাকরণ ফার্স্ট করবো কিভাবে? প্র্যাকটিসের বিকল্প নাই, প্র্যাকটিস করতে হবে। ওকে, সো এইরকম তোমার 10টা বিক্রিয়া আছে, 10টা থেকে 12টা 15টা এরকম বিক্রিয়া আছে। ওই 10টা থেকে 12-15টা বিক্রিয়া হাজারি নাগের বই দেখে, বা তোমার সঞ্জিত কুমার গুহ, বা তোমার আহসানুল কবিরের বইগুলো দেখে এই বিক্রিয়াটা একটু প্র্যাকটিস করো বাসায়। মনে রাখবো, আবার বলতেছি, যত বেশি প্র্যাকটিস করবা তত তাড়াতাড়ি এই সমতাকরণ করতে পারবা। আর পরীক্ষার হলে যদি নতুন করে তুমি সমতাকরণ করতে চাও, অনেক টাইম কিল হবে। ওকে, তো বুঝতে পারছো না? বলো, দশটা শেষ না? শেষ করে দেবো? ওকে, হ্যাঁ, ওকে। তাহলে দেখো এই তোমার দারুণ মিজানের ম্যাথ, দারুণ মিজানের সমতাকরণ, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা তোমার ঢাকা ইউনিভার্সিটিতে রিটেনে আসে, ঠিক আছে? ওকে, তো আমাদের ক্লাস শেষের দিকে, শেষ দিকে শেষ হয়ে গেছে, টাইম অলরেডি শেষ। তো এখানে আমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কারো কোনো অবজেকশন বা ক্লাস ক্লাস কেমন লাগলো, তো আমাকে জানাও। ওকে, কমেন্ট করে দেখি। ভাইয়া দারুণ মিজানের এই বিক্রিয়াটা একটু আবার বলেন ভাইয়া, ধনাত্মক আর ঋণাত্মক ধারণাটা আবার বলেন। আচ্ছা, এখানে তোমার ধনাত্মক কি বলছি? আমি বলছি যে তো ধনাত্মক গুলোকে আমি প্লাস ধরবো, সরি 1 ধরবো, আর ঋণাত্মক ধরবো আমি 2। এই যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, এখানে পটাশিয়াম কত? ধনাত্মক না? পটাশিয়াম প্লাস চার্জ না? ম্যাঙ্গানিজে কত? প্লাস চার্জ না? ম্যাঙ্গানিজ 2 প্লাস, তাহলে এটাকে আমি 1 ধরবো। কিন্তু অক্সিজেন কি মাইনাস না? অক্সিজেন 2 মাইনাস, তাহলে আমি ওকে 2 ধরবো, তাই ধরছি। পটাশিয়ামকে প্লাস, প্লাস থাকলে ধনাত্মক 1, ধনাত্মক 1, ঋণাত্মক 2, ধনাত্মক 1, সালফেট তো ঋণাত্মক, সালফেট 2 মাইনাস, ঋণাত্মক 2। এরপরে জাস্ট প্রথমটার একের সাথে পরেরটার 2, এই যে একের সাথে 2 এর বিক্রিয়া, একের সাথে 2 এর বিক্রিয়া, 2 এর সাথে 1 এর বিক্রিয়া করলে আমি উৎপাদ পেয়ে গেছি। এরপরে ওই যে এই পাশে হাইড্রোজেন কয়টা আছে, ওই পাশে হাইড্রোজেন কয়টা আছে, তার সমতাকরণ করলেই অ্যান্সার বের হয়ে যাবে। আর বলছি যে এটা ভালো মতো প্র্যাকটিস করলে আরো তাড়াতাড়ি করতে পারবা। ওকে, সো আই গেস মানে আমি যতটুকু পারছি এই কোশ্চেন তোমাদের এই চ্যাপ্টারটা একটু সহজ ভাবে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার। সো আই গেস সবাই বুঝছো, বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? আর হচ্ছে মানে সবাই কোশ্চেন ব্যাংক সলভ করবা। কোশ্চেন ব্যাংক সলভ করার বিকল্প কিছু নাই, শুধুমাত্র ক্লাস করে আর বই পড়ে তুমি কিন্তু অ্যাডমিশন লিস্টে ভালো করতে পারবে না। ওকে, তো সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া রইলো, সবাই যেন ভালো মতো প্র্যাকটিস করো। আর হচ্ছে ক্লাসটা রেকর্ডিং পাওয়ার জন্য বা ক্লাসের পর ওই যে বললাম যে কিভাবে এক্সাম হবে বা এক্সাম কিভাবে প্রসিডিউর কি, এটা তোমরা তোমার ব্রাঞ্চ ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করে সবকিছু জেনে নিবা। ওকে, তো আজকে রাতেই চিন্তা করবো যে আজকে দিনের মধ্যে এই চ্যাপ্টারটা কিভাবে শেষ করা যায়, বা রিসেন্টলি মানে খুব তাড়াতাড়ি পড়া শেষ করবা। 1 দিন 2 দিন গ্যাপ দিলে কিন্তু চ্যাপ্টারটা ভুলে যাবা। মানে আমি যা যা পড়াইছি এখন তোমার সামনে একটু গরম গরম আছে, ঠিক আছে? ওকে, তো অনেকে তো ফার্স্টে দেরি করে আসছিলা, তো অনেকে নাম জানো, নাম শোনো নাই। আমার নাম হচ্ছে, আমি আবারও বলতেছি, আমার নাম হচ্ছে লিঙ্কন। আমি তোমার ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে বর্তমান পড়তেছি, করোনার কারণে আটকায় গেছি। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকো সবাই।